হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুল ইউটিউব চ্যানেল। তো আমরা যেটা দেখছিলাম আগের দিন যে মৌলযৌগ রাসায়নিক বিক্রিয়ার যে পার্টটা ছিল তাদের দ্রুত প্রভাব আমরা দেখেছিলাম যে কোনো বিক্রিয়ায় নর্মালি স্টার্ট হয় না। কেউ আমরা তো চাই, প্রত্যেকে চাই যে নিজে নিজে কোনো কাজ করবো না, জাস্ট বসে থাকবো। ঠিক মৌলযৌগ বা কোনো মলিকিউল বা অণু বা কোনো ক্রিস্টাল মূলক এরা কখনো চায় না যে বিক্রিয়াতে টেক পার্ট করবে, রিয়াকশন মানে টেক পার্ট করা মানে হচ্ছে কি অংশগ্রহণ করা, মানে বিক্রিয়াতে অংশগ্রহণ করবে এরাও চায় না। তো তুমি যে দিয়ে দিচ্ছ কি না সোডিয়াম প্লাস ক্লোরিন রেখে দিচ্ছ, জাস্ট ওরা যে NaCl এ পরিণত হবে এরকম কিন্তু হবে না। ওদের কি করতে হবে না, চাপ দিতে হবে বা তাপ দিতে হবে বা আলো দিতে হবে বা কি তড়িৎ দিতে হতে পারে। তো এইগুলো হচ্ছে কি না প্রভাবক। প্রভাবক মানে কি না বিক্রিয়া যারা স্টার্ট করতে হেল্প করে। বিক্রিয়া কোনোদিন নিজে নিজে স্টার্ট হয় না। কিছু কিছু বিক্রিয়া খুবই এক্সেপশন আছে যারা নিজে নিজে স্টার্ট হয়, কিছু কিছু বিক্রিয়া আছে। তো বাকি বিক্রিয়াগুলো সাধারণত নিজে নিজে স্টার্ট হয় না। যেমন HCl রিঅ্যাকশন, হাইড্রোজেন প্লাস ক্লোরিনের যে রিঅ্যাকশনটা হয় সেটা স্টার্ট হয়, সেটাতে সূর্যরশ্মি না দিলে হয়। যদি সূর্যরশ্মি দিই সমস্যা হতে পারে, বিস্ফোরণ হয়ে যেতে পারে HCl তৈরি হওয়ার সময়। তো প্রত্যেকটা বিক্রিয়া কি হয় না নিজে নিজে স্টার্ট হতে পারে না। ওর জন্য কিছু ফ্যাক্টর লাগে বা কিছু পোটেন্ট ফোর্স। পোটেন্ট ফোর্স মানে কি ড্রাইভিং ফোর্স। এটা হাত আসে আমার এখানে যদি মারি তাহলে এটা দূরে চলে যাবে। যদি এখানে যদি আমি না আঘাত করি বা না বল প্রয়োগ করি তাহলে দূরে যাবে না, এখানে থাকবে। নিউটনের গতিসূত্র অনুযায়ী এখানে থাকবে, তাই তো? যদি না বল প্রয়োগ করি তো ঠিক সেরকম রিয়াকশনও Na আর Cl কে নিয়ে জাস্ট রেখে দিলাম এভাবে, জাস্ট ওরা রিয়াকশন করবে না। ওরা NaCl অর্থাৎ খাবার লবণ তৈরি করবে না। ওরা সোডিয়ামই থেকে যাবে, ক্লোরিনের জায়গা থেকে যাবে। তো NaCl একসাথে Na আর Cl মানে Na+Cl মাইনাস যখন একসঙ্গে হবে, একসঙ্গে হওয়ার জন্য একসঙ্গে হয়ে NaCl তৈরি করবে, এই একসঙ্গে হওয়ার জন্য কিছু প্রভাবক লাগে ওখানে। তো আমরা আগের দিন পড়েছিলাম যে কি কি পড়েছিলাম আগের দিন, না তাপ আর আলো পড়েছিলাম। তো আজকে যে প্রয়োগগুলো বাকি আছে সেগুলো আমরা কন্টিনিউ করব। আর নতুন একটা জিনিস জানবো যে অনুঘটক কি। অনুঘটক অ্যাকচুয়ালি তোমরা কি জানো যে অনুঘটক কি? আর রিঅ্যাকশন তো স্টার্ট করে দিলাম, আমরা রিঅ্যাকশন তো স্টার্ট করে দিলাম, সেই রিঅ্যাকশনটা বেশি স্পিডে হবে না কম স্পিডে হবে, স্লো হবে না ফাস্ট হবে, সেটা ডিপেন্ড করছে অনুঘটকের উপর। তো অনুঘটক কি জিনিস, কিভাবে কাজ করে, অনুঘটক কয় প্রকার হয়, এই সব ডিটেইলস আজকে জানবো আমরা এই লেকচারে। স্টার্ট করি চলো। আচ্ছা আচ্ছা, তো প্রেসার দিয়ে স্টার্ট করছি আমরা। চাপ, চাপের ইংলিশ তো প্রেসার আমরা সবাই জানি আশা করছি। চাপ, প্রেসার মানে কিছু কিছু বিক্রিয়া স্টার্ট করার জন্য প্রেসারের প্রয়োজন হয়। যেমন হেবার প্রসেসে যেখানে অ্যামোনিয়া তৈরি হয়, যে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে গ্যাসটা, যেখানে প্রেসার লাগে তোমার 200 থেকে প্রায় 300 ATM, প্রায় 200-র আশেপাশে, 200 ATM এর আশেপাশে চাপ লাগে। 200 থেকে 300 বলা যেতে পারে। একটা রেঞ্জ, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে এর এর মধ্যে থেকে এতটা, মানে একটা মিনিমাম পয়েন্ট থাকবে, একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে, এটা বলে রেঞ্জ। রেঞ্জ এটাকে বলে কি? রেঞ্জ বলে এটাকে। 200 থেকে 300 ATM এর মধ্যে চাপ লাগে কি NH3 তৈরি করার সময়। হেবার প্রসেস, হেবার প্রসেস হচ্ছে একটা প্রসেস। হেবার হচ্ছে বিজ্ঞানী একটা না কি ল্যাবরেটরিতে যিনি NH3 তৈরি করেছিলেন। NH3 তৈরি করে, NH3 অর্থাৎ কি অ্যামোনিয়া তৈরি করেছিলেন। তো অ্যামোনিয়া তৈরি করার জন্য যেসব ফ্যাক্টর গুলো লাগে, যতটা চাপ লাগে, তাপ লাগে হচ্ছে 450 থেকে প্রায় 600 ডিগ্রির মতো তাপ লাগে ওখানে। আর কিছু অনুঘটক লাগে, তো এগুলো ডিটেলস আসছে আমরা। তো 200 ATM চাপ লাগে। তো কি না এখানে আমরা চাপ দিয়ে স্টার্ট করছি। চাপ কি? চাপ একটা হচ্ছে আমাদের প্রভাবক এখানে, যে রিঅ্যাকশন স্টার্ট হতে সাহায্য করবে। PREWC প্রেসার। ওকে। তো খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, শব্দ ও তাপ আলো উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ার সময় চাপের ভূমিকা কি না, এখানে চাপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিনা, জোরে আঘাত করে অর্থাৎ ক্যাপের উপর চাপ বাড়িয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তি যোগান দিচ্ছি। তো গান পাউডার, গান পাউডার মানে হচ্ছে কি বাংলা হচ্ছে বারুদ। তোমরা দেখবে যখন ঈদের সময় বা পুজোর সময় বা হোলি খেলার সময় কি করে না, ছোট ছোট বন্দুকগুলো পাওয়া যায় না, যে ফটফট করে আওয়াজ হয় যেগুলোতে, ছোট ছোট সে একটা ম্যাগনেসিয়ামের জন্য ফিতে হয়, ফিতের মতো এসে কি একটা লাল রঙের ফিতে পাওয়া যায়, ওই ফিতের মাঝে মাঝে কি না বারুদ দেওয়া থাকে, গান পাউডার দেওয়া থাকে। তো ওখানে কি আমরা যখন ওই ট্রিগারটাকে চাপ করে প্রেস করছি, যখন ট্রিগারটাকে বন্দুকের, তখন কি না একটা পেছন দিকে জোরে চাপ, জোরে একটা ফোর্স লাগছে ওর উপর, তার ফলে কি না ওই যে বারুদটা আছে ওখানে প্রেসার প্রয়োগ হচ্ছে, তার ফলে কি ওখানে প্রেসার দেওয়ার কারণে রিয়াকশন স্টার্ট হয়েছে, রিয়াকশনের ফলে ওটা দহনে পরিণত হচ্ছে, আগুন ধরে যাচ্ছে ওর মধ্যে, তো বিস্ফোরণ হচ্ছে, তার ফলে আওয়াজ এবং শব্দ, আওয়াজের শব্দ একই জিনিস, আওয়াজ এবং আলো পাচ্ছি ওখান থেকে আমরা, প্লাস কি না তাপ উৎপন্ন হচ্ছে। তো ওটাই কি না গান পাউডার। তো গান পাউডারে কি কি থাকে না, গান পাউডারে একটা কম্পোনেন্ট থাকে। তো সেই কম্পোনেন্ট হচ্ছে কি না কার্বন থাকে, আর পটাশিয়াম নাইট্রেট থাকে, আর সালফার থাকে। কার্বন, সি
দেখবি গান পাউডার একটু কালো রঙের দেখতে হয়। পটাশিয়াম নাইট্রেট KNO3, আর থাকে সালফার। সালফার তোমরা এটা জেনে রাখো যে সালফার সালফার আগুনে দাহ্য একটা পদার্থ। তো এটা যদি আমরা একটু আগুন দিই এটা জ্বলতে শুরু করে। তো এটা হচ্ছে কি গান পাউডার, মানে বারুদের যে কম্পোনেন্ট, বারুদ এর কম্পোনেন্ট হচ্ছে এটা। তো এখানে যখন আমরা প্রেসার প্রয়োগ করছি এর রিঅ্যাকশন শুরু হচ্ছে, দিয়ে কার্বন যেটা সেটা যে ধোঁয়াটা বের হয় না, তোমরা ট্রিগার প্রেস করে দেখবে এর ধোঁয়া বের হয়, যে কালো রঙের বা অন্য রঙের ধোঁয়া বের হয়, পুরোপুরি কালো হয় না অনেক সময়। কেননা কার্বনের সাথে আরো কিছু কম্পোনেন্ট থাকে না, KNO3, পটাশিয়াম নাইট্রেট। হ্যাঁ, এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এক মিনিট, এটা হচ্ছে KNO3, পটাশিয়াম নাইট্রেট। এই নামগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, কিছু কিছু ক্লাস 8 এ পড়ছে এখন, এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটা নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট এটা সালফার, সবাই জানি এস মানে সালফার, সালফার আর নাইট্রোজেন। তো এর পারমাণবিক সংখ্যা কত? 14। সালফার আর কার্বন, তো কার্বন রিঅ্যাকশন করে আর বাতাসে তো অক্সিজেন আছে, কার্বন প্লাস অক্সিজেন কি তৈরি হচ্ছে না, CO2, কার্বন ডাই অক্সাইড, যেটা ধোঁয়া হিসেবে উড়ে যায়। এবং বারুদের একটা অনেকের ভালো লাগে, বারুদের যে গন্ধটা আসে ওখান থেকে যে স্মেলটা আসে ভালো লাগে। তো একটা স্মেলটা আসে, কার্বন ডাই অক্সাইড খালি না, কার্বন ডাই অক্সাইড যদি থাকতো তাহলে নাকে জ্বালা করতো, নিঃশ্বাস নিতে সমস্যা হতো। কিন্তু ওখানে কার্বন ডাই অক্সাইড খালি থাকে না, KNO3 থেকে সালফার থেকে একটা আলাদা টাইপের স্মেল আসে, একদম নাক জ্বালা করার মধ্যে স্মেল না, কিন্তু ভালো লাগে। কিন্তু ওই স্মেলে যদি ওই ধোঁয়াতে অনেকক্ষণ থাকি তাহলে আমাদের শ্বাসকষ্ট শুরু হবে, কেননা ওখানে কার্বন ডাই অক্সাইড থাকে, এই কারণে শ্বাসকষ্ট শুরু হবে। আমরা সবাই জানি যে অক্সিজেন আমরা ইনটেক করি, মানে গ্রহণ করি, নাক দিয়ে ভেতরে নিঃশ্বাস নিই, এবং যেটা ছাড়ি, যে বাতাসটা আমরা বাইরে ছাড়ি, যে গরম হাওয়া যেটা আমরা বাইরে ছাড়ি, সেটা হচ্ছে কি না কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে এখান থেকে, CO2, আচ্ছা ব্যালেন্স করা আছে রিঅ্যাকশনটা না, একটা কার্বন দুটো অক্সিজেন রিঅ্যাকশনটা অলরেডি ব্যালেন্স করা আছে। তো ওখান থেকে ধোঁয়াটা বেরোয়, ওখানে কার্বন ডাই অক্সাইড এইগুলো থাকে। আর প্রেসার, চাপ আমাদের রিঅ্যাকশনটা স্টার্ট হতে শুরু করছে। কোন রিঅ্যাকশন স্টার্ট হতে শুরু করছে না, এই যে গান পাউডার আছে এর মধ্যে, যে গান পাউডারকে আমরা জ্বালাচ্ছি মানে কি আগুন লাগাচ্ছি, কেন দহন হচ্ছে, যেটাতে বিজ্ঞানের ভাষায় এটাকে দহন বলে। আগুন দিয়ে পোড়ানোটাকে বিজ্ঞানের ভাষায় কি, আরেকটা ভালো ভাষায় বলে কি না দহন বলে। তো দহন হতে স্টার্ট করছে, মানে দহন স্টার্ট হতে সাহায্য করছে কি না চাপ। তো চাপ হচ্ছে এই বিক্রিয়ার প্রভাব এখানে আমাদের। আচ্ছা, দ্রাবক না কি না রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবক কত গুরুত্বপূর্ণ তা বুঝতে নিচের পরীক্ষাটা করো। তোমরা লাগে দুটো টেস্ট টিউব, খাওয়ার সোডা, টার্টারিক অ্যাসিড, অ্যাসিডের ক্রিস্টাল আর জল। আচ্ছা, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, C6H6O6, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? তেঁতুল থেকে পাওয়া যায় এটা, টার্টারিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবু থেকে। তো C4H6O6 এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, মানে কি না জীবদেহে পাওয়া যায়। জীবদেহ মানে গাছপালা, গাছ আর মানুষ যারা আছে, যারা অ্যাকচুয়ালি যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, তাদেরকে বলা হয় কি জীব। আর তাদের দেহ থেকে যেসব বস্তুগুলো, যেসব কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ বা অ্যাসিড, যে কোনো কিছু পাওয়া যায় না কেন, সেগুলো কিনা জৈব অ্যাসিড। যদি অ্যাসিড পাওয়া যায় সেটাকে বলে জৈব অ্যাসিড, মানে জীবদেহ থেকে প্রাপ্ত অ্যাসিড। যদি পাওয়া যায় ওখান থেকে কোন অর্গানিক মলিকিউল পাওয়া যায়, যেমন সুগার, কার্বোহাইড্রেট, C6H12O6, যেটা ওটা হচ্ছে কি না জৈব একটা যৌগ। কোন যৌগ পাওয়া যাচ্ছে সেটাকে বলে কিনা জৈব যৌগ। জীবদেহ থেকে যাই পাওয়া যায় না কেন তারাই কি জৈব বা জীবদেহ থেকে প্রাপ্ত, এমন কিছু একটা ওয়ার্ড লিখে দেবো, নাকি জীবদেহ থেকে প্রাপ্ত অ্যাসিড বা জৈব অ্যাসিড বা জৈব পদার্থ। ওকে, তো এটা থেকে না জৈব অ্যাসিড, এটা থেকে কি উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে, নাকি বলছে রাসায়নিক বিক্রিয়া দ্রাবক যে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুকনো খাবার সোডা NaC, এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট।
NaHCO3 H যদি NaCO3 এটা CO3 হবে অবশ্য, এটা CO3, হ্যাঁ CO3, এটা যদি খালি NaCO3 থাকতো এখানে NaCO3 হতো না, এটা কারণ CO3 2 মাইনাস আর Na হয় কি প্লাস হয় এখানে। তো এরা যখন যোগ গঠন করবে তখন নিশ্চয়ই এই চার্জটা এর নিচে আসবে আর এই চার্জটা এর নিচে আসবে। যদি এখানে এইচ না থাকতো, যদি সোডিয়াম কার্বনেট খালি, এটা নাম হচ্ছে কি না সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তো কি হয়েছে এখানে H প্লাস একটা কি কি আয়ন আছে, এখানে Na প্লাস আয়ন আছে, এটা হচ্ছে আয়ন কারণ মাথাতে চার্জ আছে, আয়ন নেগেটিভ পজিটিভ ধরনের হয়, এটা হচ্ছে পজিটিভ আয়ন। Na প্লাস একটা আয়ন আছে এখানে, আর একটা H প্লাস আয়ন আছে, আর একটা কি আয়ন আছে না CO3 2 মাইনাস আয়ন আছে, CO3 2 মাইনাস। এটা আসছে এইভাবে যে তিনটে অক্সিজেন ওখানে আছে, 3 8 24 আর 6 কার্বনের জানি সবাই পরমাণু ক্রমাঙ্ক কত, আর পরমাণু ক্রমাঙ্ক যত হবে তত সংখ্যক ইলেকট্রন থাকবে, কারণ প্রত্যেকটা মলিকিউল পরমাণু মলিকিউল বা পরমাণু, মলিকিউল মানে হচ্ছে অণু আর অ্যাটম মানে হচ্ছে পরমাণু। তো প্রত্যেকটা মলিকিউল বা অণু কি হয় না, মলিকিউল বা অণু বা পরমাণু বা অ্যাটম কি হয় তোমার ইলেকট্রিক্যালি অর্থাৎ তড়িতের দিক থেকে, মানে এর মাথায় কোনো চার্জ থাকে না, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। তাই এখানে হিসাব করে দেখা যাচ্ছে না এখানে কটা অক্সিজেন আছে, 3টে অক্সিজেন আছে আর কার্বন আছে একটা। তো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 আর অক্সিজেন 8, তার মানে এটা হচ্ছে কত 2,4 আর 2,6। যদি ইলেকট্রন বিন্যাস করি, এর ফার্স্ট কক্ষে থেকে কে কক্ষে থাকছে দুটো ইলেকট্রন কার্বনের ক্ষেত্রে, আর অক্সিজেনের ক্ষেত্রে থেকে ফার্স্ট কক্ষে দুটো ইলেকট্রন, নেক্সট কক্ষে থাকছে কত এল কক্ষে কতগুলো ইলেকট্রন থাকছে, এল কক্ষে থাকছে 6টা ইলেকট্রন ক্ষেত্রে, 6টা ইলেকট্রন থাকছে কার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে, আর 4টি ইলেকট্রন থাকছে কার ক্ষেত্রে না কার্বনের ক্ষেত্রে থাকে 4টি ইলেকট্রন, 2,4। তো কার্বনে কটা দরকার ইলেকট্রন, 4টে ইলেকট্রন দরকার, আর অক্সিজেনে কটা দরকার, 2টো ইলেকট্রন দরকার। তো এরা এখানে সমযোজী বন্ধন গঠন করে, মানে ইলেকট্রন পুরোপুরি ছেড়ে দেয় না। তো লাস্ট পর্যন্ত কি না দুটো ইলেকট্রনের ঘাটতি হয় ওদের। এই স্ট্রাকচার যখন আমরা দেখবো, তোমাদের ক্লাসে যে স্ট্রাকচার নেই, লাস্ট পর্যন্ত কি হয় না CO3 আয়নে, CO3 2 মাইনাস আয়নে দুটো ইলেকট্রনের ঘাটতি হয়, তাই ওরা দুটো ইলেকট্রন চায়, আর এরা দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, কারণ সোডিয়ামের ক্রমাঙ্ক কত, সোডিয়াম হচ্ছে 11, 2 8 1 2 8 1, এটা ইলেকট্রন বিন্যাসর। কে কক্ষে থাকছে দুটো ইলেকট্রন, এল কক্ষে থাকছে 8টা ইলেকট্রন, আর কে এল এম কক্ষে থাকছে কি একটা ইলেকট্রন। তাই এই একটা ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। হিলিয়াম নিয়ন হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 10। সবাই চাইবে কি না প্রত্যেকটা মলিকিউল, প্রত্যেকটা অণু বা প্রত্যেকটা আয়ন চাই কি না তার কাছাকাছি যে কি বলে হিলিয়াম, যে কাছাকাছি যে এই নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, ইনার্ট গ্যাস যেটা আছে বা ইনার্ট মৌল যেটা আছে, নিষ্ক্রিয় যে মৌল আছে তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করা। তার ফলে কি না ওরা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর রিঅ্যাকশনে পার্ট করতে হবে না, বসে থাকবে। তো সব মলিকিউল কি ওটাই তো চাই, বা সব অণু বা সব মৌল কি চাই না আমরা ইনার্ট হব, আমরা রিঅ্যাকশন করব না, আমরা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করব, তার জন্য ইলেকট্রন ছেড়ে দেব বা গ্রহণ করব। তো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন আচ্ছা এখানে হাইড্রোজেন এদের সাথে কি না সমযোজী বন্ধন গঠন করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দরকার। তো তাই কি হচ্ছে এই যে সোডিয়াম বাইকার্বনেট যেটা আছে, তো NaH N এর জন্য একটা ইলেকট্রন Na একটা ইলেকট্রনকে দিয়ে দেবে, আর হাইড্রোজেন একটা ইলেকট্রনকে দেবে, এটা সমযোজী বন্ধন গঠন হবে। N এর সাথে যে গঠন হবে সেটা হচ্ছে আয়নীয় গঠন, আয়নীয় বন্ধন, আর H এর সাথে যেটা হচ্ছে কিনা সমযোজী বন্ধন। তো H একটা ইলেকট্রন, H আর CO3 এর মধ্যে কি হবে না সমযোজী বন্ধন গঠন হবে, তো যে তার মধ্যে কি ইলেকট্রন শেয়ার হবে, আর Na কি করবে না একটা ইলেকট্রন পুরো দিয়ে দেবে, ওকে ডোনেট করে দেবে। তো এখানে তৈরি হচ্ছে এখানে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, আর এটা যদি H না থাকতো তাহলে এখানে দুটো Na লাগতো, Na2CO3, Na2CO3, কারণ 2 মাইনাস এখানে চলে আসবে আর এর প্লাস এখানে নিচে চলে যাবে, যেহেতু 1 তাই কিছুই হবে না, এখানে 1 লেখাও যায় না লেখাও তাই। তো এগুলো আমরা আগে লেকচারে দেখেছি, জাস্ট রিভাইজ হয়ে গেল একটু তোমাদের।
তো Na2CO3 তৈরি হতো ওটা। আর H থাকার কারণে সোডিয়াম বাইকার্বনেট বলছে ওটাকে, যেটাকে কি না খাবার সোডা বলে। ওকে, তো ক্রিস্টাল অ্যাসিডের জল টার্টারিক অ্যাসিড জল দিলে কি হচ্ছে? হ্যাঁ, প্রথমে কি না, আচ্ছা পরে একটা চার্ট আছে এখানে, চার্ট কিনা যে পরীক্ষাটা যেটা আমি দেখছিলাম ওই পরীক্ষাটা এখানে করা হয়েছে, এটা চার্টে তোমাদের বই দেওয়া আছে দেখবে এটা। না কি না ফার্স্টে কি করছি না, আমরা কোনো দ্রাবক দিচ্ছি না, অর্থাৎ জল দিচ্ছি না। আর এখানে জল কেন দেব? জল দিচ্ছি এই কারণে, কারণ যে খাবার সোডা যেটা আছে এটা একটা আয়নীয় যৌগ প্লাস সামুদ্রিক যৌগ ধরনের, মানে এটা মিক্স একটা যৌগ। তার ফলে কি না এটা যদি আয়নে ভাঙতে হয় তাহলে জল লাগবে ওখানে। কারণ এই যে খাবার সোডা না, এটা হচ্ছে জৈব যৌগ না, এটা হচ্ছে কি অজৈব যৌগ, বাইরে থেকে না, মানে জীব দেহে এ পাওয়া যায় না, বাইরে থেকে জীব দেহকে দিতে হয়। আমরা খাবার মাধ্যমে গ্রহণ করি এসব যৌগগুলো, খাওয়ার মাধ্যমে বা ইনজেক্টের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে গ্রহণ করি, যেটা বাইরে থেকে নিতে হয় আমাদেরকে, এটা জৈব যৌগ না, সোডিয়াম বাইকার্বনেট। তো এটা যদি ভাঙতে হবে, এটা যদি এটা ভাঙার জন্য কি না আমাদের জল হচ্ছে, আমরা সবাই জানি যে সার্বজনীন দ্রাবক, যেখানে মানে ম্যাক্সিমাম যৌগ, পৃথিবীর ম্যাক্সিমাম যৌগ দ্রবীভূত হয়ে যায় ওখানে। না কি না জৈব যৌগ যারা হয় তারা সাধারণত জলে দ্রবীভূত হয় না বা আংশিক দ্রবীভূত হয়। তো এই যৌগটা যদি জলে দ্রবীভূত করতে হয় আমাকে, তাহলে জল লাগবে। যদি আমরা এখানে জৈব দ্রাবক দিই, বেনজিন বা কার্বন ডাই সালফাইড বা মোম যদি, তাহলে সেটা কিন্তু দ্রবীভূত হবে না, এই কারণে জল ইউজ করছে এখানে। তো এরিয়া সে কি বলতে চাইছে দ্রাবক হিসাবে, এটা বলতে চাইছে যখন আমরা জল দেব না তখন রিঅ্যাকশনটা খুব আস্তে আস্তে স্টার্ট হবে বা স্টার্ট হবে না, বা আস্তে আস্তে হবে বা স্টার্ট হবে না। কি না রিঅ্যাকশনের গতিবেগ যে ভেলোসিটি, রিঅ্যাকশন, হ্যাঁ সবাই জেনে রাখো যে রিঅ্যাকশন একটা ভেলোসিটি গতিবেগ হয়, কি না রিঅ্যাকশনটা কত জোরে হচ্ছে, কত স্পিডে হচ্ছে, সেটা হচ্ছে রিঅ্যাকশনের বেগ। তো এইখানে যে রিঅ্যাকশনটা হবে সেটা যখন জল দেব না, জল আমরা দিইনি, তখন রিঅ্যাকশনটা স্টার্টও হবে না, এরকম হতে পারে। মানে রিঅ্যাকশন তো চলা দূরেই থাক, অনেক সময় স্টার্টও হয় না, বা স্টার্ট হচ্ছে খুবই আস্তে আস্তে হচ্ছে। আর যখন জল দেব তখন কি না রিঅ্যাকশনটা স্টার্ট হয়ে যাচ্ছে, ভালোভাবে রিঅ্যাকশনটা হচ্ছে। তো জল প্রয়োজন আমাদের এখানে। কি টেস্ট টিউবে শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড সংকেত হচ্ছে কিনা C4H6O6। এই রিঅ্যাকশন, এই সংকেতটা একটু মনে রাখার চেষ্টা করবে, C4H6O6, কারণ পরবর্তীতে তোমাদের এগুলো ডিটেলে আসে, ক্লাস 9-10 এগুলো ডিটেলে আসে। তো এখন থেকে যদি একটু একটু করে মনে রাখতে শুরু করো, তো পরবর্তীতে গিয়ে সমস্যা হয় না কোনো। তো C4H6O6, তো টেস্ট টিউবে কি না শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে টেবিলে রাখা হলো, কোনো বুদবুদ বেরোচ্ছে না, মানে নো রিঅ্যাকশন, রিঅ্যাকশন স্টার্ট হয়নি, অর্থাৎ বিক্রিয়া স্টার্ট হয়নি এখনো। বললাম না যে বিক্রিয়া হয়তো খুবই স্লো হবে বা স্টার্টই হবে না, বিক্রিয়া শুরু হয়নি। আচ্ছা এখানে লিখি ওটা। বিক্রিয়া শুরু হয়নি। টেস্ট টিউবে শুকনো খাবার সোডা টার্টারিক অ্যাসিডের সঙ্গে কি করা হলো না জল দেওয়া হলো, H2O দেওয়া হলো, এই যে জল। কি বলছে না দ্রুত বুদবুদ বেরোতে শুরু করছে এখান থেকে। এটা একটা টেস্ট টিউব ধরো, তো এখানে আমরা কি কি নিয়েছি না টার্টারিক অ্যাসিড নিয়েছি আর শুকনো খাবার সোডা। আমি সংকেত লিখছি এখানে, নাম লিখছি না। C4H6O6 টার্টারিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডার সঙ্গে দেখলাম আমরা কি সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তো যখন আমরা জল দিই নো রিঅ্যাকশন স্টার্ট, আর যখন আমরা জল দেব আফটার অ্যাডিং water, after adding water H2O, H2O অ্যাড করার পর কি হবে, আফটার মানে কি, আফটার অ্যাডিং ওয়াটার মানে কি জল যোগ করার পর, H2O অ্যাড করার পর এটা রিঅ্যাকশনটা স্টার্ট হয়ে যাবে না, এখান থেকে লাস্ট পর্যন্ত কি দেখো কি কি আছে, দেখো NaHCO3 C4H6O6, এখানে সোডিয়াম Na হয়েছে, সোডিয়াম কি বলে
NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা উৎপন্ন হবে আর CO2 উৎপন্ন হবে। এখানে CO2 দেখো কি লেখা আছে, কি বলছে না, অ্যাসিডিক ক্রিস্টাল মিশিয়ে জল দেওয়া হলো, দ্রুত বুদবুদ বেরোতে শুরু করে। এই যে বুদবুদ যেটা না, এই বুদবুদ থেকে না CO2 বেরোচ্ছে। এখানে CO2 কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। আফটার অ্যাডিং ওয়াটার, এখানে আমরা কি না ওয়াটার শুধু অ্যাড করেছি, H2O প্লাস C4H6O6 প্লাস NaHCO3। ওকে, আচ্ছা এখানে ওটা ব্যাখ্যা দেওয়া, যেটা বলছি না অ্যাকচুয়ালি, যে ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে নাকি, জল একটা তরল যা দ্রাবক রূপে কাজ করছে এবং দুটো কঠিনের গুঁড়োকে মেশালেই তাদের অণু বা আয়নরা পরস্পর মেশার সুযোগ পায় না। এরিয়া বলে একটা জিনিস হয়, ক্ষেত্রফল, এরিয়া, যার যত এরিয়া বেশি হবে তার সে তত তাড়াতাড়ি পড়বে। দেখবে একটা কাগজকে জড়িয়ে মরিয়ে আগুন লাগাবে তুমি, এখন তো শীতকাল, শীতকালে কি ওরা গ্রামে কি দেখা যায়, আগুন জ্বালাই আমরা, আগুন কি হাত সেকে হবে আগুনের সামনে গিয়ে, এটা কি পদ্ধতি তাপ আসছে এখানে, আমরা তাপ জায়গায় পড়েছি, তাহলে বলো তো এখানে কি কোন পদ্ধতি তাপ আসছে। এক কাজ করবে যে শীতকালে, এক মিনিট, শীতকালে যখন আমরা আগুনে সেক নিতে যাই, তো আগুন থেকে আমাদের হাতে বা আমাদের শরীরে কোন পদ্ধতিতে তাপ আসে, এটা তোমরা আজকে কমেন্টে লিখবে যে কোন পদ্ধতিতে আগুন থেকে আমাদের হাতে হাতে তাপ আসে, কোন পদ্ধতিতে, পরিচালন, পরিবহন না বিকিরণ পদ্ধতি, তিনটি পদ্ধতি ছিল তো, পরিচালন, পরিবহন, বিকিরণ, তো কোন পদ্ধতিতে আগুন থেকে আমাদের হাতে তাপ আসে এটা তোমরা আজকে লিখবে। তো কি করে না, ওই আগুনে একটা কাগজকে, বড় একটা কাগজকে জড়িয়ে মরিয়ে ফেলে দাও, ওটা পুড়তে অনেক টাইম লাগবে না। কেন টাইম লাগছে ওখানে পুড়তে, না ওর এরিয়া অনেকটা কম, ওর যতটা মাস ওজন তার তুলনায় এরিয়া অনেকটা কম, ওর এরিয়া, এই হাতটা আমি মেলে দিয়েছি, এটা মেলে দিলাম এইভাবে, না কটা এরিয়া আছে দেখো, নিচে একটা এরিয়া, উপরে এরিয়া, পাশে এরিয়া, প্লাস এটা আমি পাতলা মনে হচ্ছে, এটা যদি মুঠো বেঁধে নিই আমি, জাস্ট একটা রাউন্ড ধরে নিচ্ছে, একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, রাউন্ড আকার নিচ্ছে, রাউন্ড আকৃতি ধারণ করছে, তো এর একটা এরিয়া আছে দেখো, যে বাইরের এরিয়াটা খালি, তো এর এরিয়া কমে গেল, আর এইভাবে এর মধ্যে দিয়ে ফেলিয়ে দিলে প্লাস আঙুলগুলো যদি ভাগ করে দিই তাহলে অনেকটা এরিয়া পাওয়া যাচ্ছে। তো ঠিক কাগজের ক্ষেত্রে ওটা হচ্ছে না, কাগজে কি হচ্ছে না, যখন আমরা জড়িয়ে মরিয়ে ওটা আগুনের উপর ফেলছি তখন কি হচ্ছে না, এরিয়া কমে যাচ্ছে, ফলে ওর এরিয়া কমার কারণে ও পুড়তে দেরি হচ্ছে, আগুন লাগতে দেরি হচ্ছে, মানে দহনে টাইম লাগছে। যদি ওই সেম কাগজটাকেই আমরা একদম যেটা মুড়িয়ে ফেলেছিলাম সোজা করে ঠিকভাবে স্মুথ ভাবে তুমি সে আগুনের ফেলে দাও, দেখো কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে, কিছুক্ষণ মানে কি কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। আর ওটা একটু দেরি হতে পারে, যেখানে নর্মাল ভাবে ফেললে মানে সোজা 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 সাপটা ভাবে ফেললে যে 3 সেকেন্ড 4 সেকেন্ড লাগে পড়তে, আর যদি ওটা আমি মুড়িয়ে ফেলি দেখবে 10-12 সেকেন্ড লেগে যেতে পারে। তো এরিয়া বলে একটা জিনিস হয়। তো আমরা যখন সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিড রিঅ্যাকশনটা করছি, টার্টারিক অ্যাসিড তো এমনি তরল পদার্থ, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট একটা কঠিন পদার্থ, সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা পাওয়া যায়, দেখে দোকানে কিনতে পাওয়া যায়, খাবার সোডা গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়, দলাও পাওয়া যায় ওটার। তো ওই দলাটা যদি কি হচ্ছে না, ওখানে যখন আমরা ওই দলাটাকে রেখে দিচ্ছি তখন যদি, তাহলে কি না, ওর যে আয়ন গুলো ছিল ওর মধ্যে, যে Na+HCO3- এই আয়নটা যেটা ছিল এটা ভাঙছে না, যেই জল দিচ্ছে ওখানে না Na+HCO3- ভেঙে যাচ্ছে, ফলে কি এরিয়া বেড়ে যাচ্ছে এবং রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাচ্ছে। এই কারণে জল দরকার এখানে, যাতে NaHCO3 ভেঙে গিয়ে Na+ আর HCO3- পরিণত হয়, NaHCO3 ভেঙে গিয়ে Na+ আর HCO3- পরিণত হয়। এই রিঅ্যাকশনটা হয় যাতে, এই কারণে আমরা কি না জল দিচ্ছি, এখানে H2O দিচ্ছি। H2O যদি না দিই তাহলে এখানে কি হবে না, না রিঅ্যাকশন স্টার্ট হবে না। আরে আচ্ছা, জল একটা তরল দ্রাবক যে দ্রাবক রূপে কাজ করছে, এখানে দুটো কঠিনের গুঁড়োকে মেশালে তাদের অণু বা আয়নরা পরস্পর মেশবার সুযোগ পায় না। মানে যদি দুটো কঠিন পদার্থ, তো ওদের আয়নগুলো দেখো, পুরো যে যৌগটা সেটা তো ঠিক ইনট্যাক্ট থাকছে, ওখানে সামনে থাকছে, এইভাবে থাকছে, কিন্তু এর যে আয়নগুলো রিঅ্যাকশনটা কি করবে, এই পুরো যৌগটা রিঅ্যাকশন করবে না,
রিয়াকশন করবে, এর মধ্যে যে আয়ন গুলো আছে তারা রিয়াকশন স্টার্ট করবে বা রিয়াকশনে তারা পার্টিসিপেট করবে। পার্টিসিপেট মানে হচ্ছে কি না, অংশগ্রহণ করা, মানে রিয়াকশন করবে কারা, Na প্লাস আর HCO3 মাইনাস, এরা দুজন রিয়াকশন করবে। টেক পার্ট, টেক পার্ট মানে হচ্ছে কি বলে, অংশগ্রহণ করা, টেক পার্ট ইন রিয়াকশন। আর এক্স এন, এটার মানে হচ্ছে কিনা রিয়াকশন। আশা করছি মনে আছে সবার, এটা অনেকদিন থেকে বলে আসছি, যে শর্ট ফর্ম গুলো একটু মনে রাখতে আমাদেরকে না। রিয়াকশন, রিয়াকশন মানে কি না বিক্রিয়া, টেক পার্ট ইন রিয়াকশন, বিক্রিয়াতে অংশগ্রহণ করবে এরা। দ্রাবকের অনুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে ফেলে, তখন বিক্রিয়া শুরু হয়। জলই একমাত্র দ্রাবক নয় যে, জলই একমাত্র দ্রাবক নয় যে খালি রিয়াকশন স্টার্ট করে, অনেক সময় কেরোসিন, বেনজিন, কার্বন ডাই সালফাইড ইত্যাদি দ্রাবক লাগে, মানে যখন যেরকম পদার্থ আমরা নেবো ওখানে সেই হিসাবে সেই সাপেক্ষে আমরা দ্রাবক চুজ করবো। এটা তোমাদের বইয়ে লেখা থাকবে, তোমাদের এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, তোমাদের বইয়ে লেখা থাকবে যে কোন রিয়াকশনে কোন দ্রাবক ইউজ করতে হবে। আর এখন তোমাদের অত ডিটেলসে নেই, যে 2-3টে যে রিয়াকশন আছে এটা তোমাদের মনে রাখতে হবে, কোন দ্রাবক লাগছে, কোন অনুঘটক লাগছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা 3-4টে রিয়াকশন আছে হয়তো, খালি ক্লাস 10-এ 9-এ গিয়ে অনেক রিয়াকশন পাবে, সেগুলো কি মনে রাখতে হবে পরবর্তীতে। সেগুলো আপাতত যে রিয়াকশন গুলো আছে এগুলো তোমার কি মনে রাখতে হবে ওদেরকে। বেনজিন, তারপিন তেল দ্রাবক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, খাবার সোডা টার্টারিক অ্যাসিডের পরীক্ষায় টেস্ট টিউবে জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ বেরোতে দেখা যায় না, কেন এমন হয়? বলছিলাম যে NaHCO3 কে আয়নে ভাঙতে হলে, ওটা একটা অজৈব যৌগ, আয়নীয় যৌগ, তা ওটা যদি ভাঙতে হয় তাহলে আমাদেরকে কি না, জল লাগবে। কারণ আয়নীয় যৌগ সাধারণত সমাজীয় যৌগে বা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না, এই কারণে। তাই ওখানে জল দিয়ে ঝাঁকালে কি হবে না, ওরা ভাঙতে পারবে না। ওটা লেখা আছে দেখো, যে খাবার সোডা হচ্ছে আয়নীয় যৌগ, যে খাবার সোডা হচ্ছে কি আয়নীয় যৌগ। কেরোসিন, বেনজিন বা তারপিন তেলের মতো দ্রাবক দিয়ে আয়নীয় জিনিস, দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দ্রবীভূত করতে পারে না, কারণ এরা ডিজলভ লাইক ডিজলভ, লাইক ডিজলভ লাইক, একটা কথা আছে বুঝলেন, মানে যে যেরম সে সেরম জিনিসে গিয়ে দ্রবীভূত হবে। মানে তুমি যেরকম লোক, তোমার সামনে যে লোকটা যদি তোমার মতো হয় তাহলে ভালো লাগে, যদি ভাই ম্যাচ করে তাহলে ভালো লাগে তোমাকে, যদি তোমার সাথে ওর ভাই ম্যাচ না করে তাহলে তোমার ভালো লাগবে না, ওর সাথে কথাবার্তা বক্ষ বলতে ভালো লাগবে না, আনবান হয়ে যাবে ওর মধ্যে, তোমার দুজনের মধ্যে কি না আনবান হয়ে যাবে। তো ভাই ম্যাচ করা বলে একটা কথা আছে, এটা সব জায়গাতে হয়, এমনকি রিয়াকশনে হয়, অণুদের মধ্যে হয়, মানুষ, গরু, ছাগল সবকিছুর মধ্যে হয়, প্রাণীদের মধ্যে হতে হয় সাধারণত। এগুলো প্রাণীদের মধ্যে সাধারণত ভাই ম্যাচ করা নিয়ে একটা বিশাল, ভাই ম্যাচ করা হচ্ছে একটা কি বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো কি না, রিয়াকশনে ওরকম দেখা যায়, যদি সেম সেম টাইপের জিনিস, সেম জিনিস দিয়ে হবে, মানে আয়নীয় যৌগ কি না অজৈব দ্রাবক, আয়নীয় যৌগ অজৈব দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হবে না, যেহেতু এগুলো প্রত্যেকটা জৈব দ্রাবক। কেরোসিন, বেনজিন, কেরোসিন, কেরোসিন না এবার তৈরি করে না, দেখবে মাটির তলা থেকে যখন পেট্রোলিয়াম যেটা হয়, যে পেট্রোলিয়াম যেটা পাওয়া যায়, সেখান থেকে না গ্যাসোলিন, পেট্রোল, কেরোসিন, ডিজেল সবকিছু পাওয়া যাচ্ছে, কেরোসিন ইত্যাদি। তো ওই কেরোসিন কিনা জৈব দ্রাবকটা মাটির খুঁড়ে পাওয়া যাচ্ছে, কারণ তোমরা ভূগোলে পড়েছিলে যে ভূমিকম্পের ফলে না অনেক 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 যুগ আগে ডাইনোসর যারা ছিল, ডাইনোসর প্লাস অন্যান্য যে প্রাণী ছিল প্লাস গাছপালা যারা ছিল না, ভূমিকম্পের ফলে কি না মাটির নিচে চাপা পড়ে যে শিলার যে লেয়ার হয়, শিলার লেয়ার হয় তো, ভূগর্ভের লেয়ার হয় তো, মানে ভূত্বকের লেয়ার, তো ওই লেয়ারে লেয়ারে ওদের কি না বডিগুলো জমে আছে তরল রূপে বা কঠিন রূপে। তো ওখান থেকে কয়লা পাওয়া যায় বা পেট্রোলিয়াম পাওয়া যায়, তো সেখান থেকে তেলগুলো আসে, না এগুলো কিনা জীবদেহ থেকে পাওয়া গেছে, এই কারণে কিনা জৈব দ্রাবকেরা। আবার টার্টারিক অ্যাসিড অন্য অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে হলে হাইড্রোজেন আয়ন দিতেই হবে। আচ্ছা, আবার টার্টারিক অ্যাসিড বা অন্য অ্যাসিডকে বিক্রিয়া করতে হলে হাইড্রোজেন আয়ন দিতেই হবে, সেই ঘটনা জলে ঘটতে পারে, কেরোসিন, পেট্রোল, তারপিন তেলের মধ্যে ঘটবে না, তাই বিক্রিয়া শুরু হবে না। টার্টারিক অ্যাসিড অন্য অ্যাসিডের সাথে বিক্রিয়া, আচ্ছা অ্যাসিড, অ্যাসিড এটা মনে রাখবে যে অ্যাসিড কি করে না হাইড্রোজেন H+ আয়ন দেয়, আর বেস কি করে না OH- আয়ন দেয়, মানে বেস ক্ষার, আর অ্যাসিড বা অ্যাসিড তো অ্যাসিডই বলে এটাকে, কিন্তু কি অ্যাসিড কি অ্যাসিডই, অ্যাসিড বা ক্ষার। তো ক্ষার কি করে না OH- আয়ন দেয় বা H+ আয়ন দ্রবণ থেকে নিয়ে নেয়, আর অ্যাসিড কি করে না H+ আয়ন দ্রবণে দেয়, OH- আয়ন নিয়ে নেয়, উল্টো কাজ করে অ্যাকচুয়ালি। তো H+ আয়ন দেওয়ার জন্য জল লাগবে ওখানে, এমনি অন্য দ্রাবক দিলে হবে না ওভাবে। আচ্ছা, এখানে জাস্ট ছবিটা দেওয়া আছে এটা, যে কিভাবে হচ্ছে জিনিসটা। আচ্ছা, NaCl plus H2O,
NaOH প্লাস HCl। এই যে রিঅ্যাকশনটা হচ্ছে এটা কি হচ্ছে না Na প্লাস Cl মাইনাস Na ভেঙে যাচ্ছে কিসে না Na প্লাস Cl মাইনাস ভেঙে যাচ্ছে, এটা কিসে ভেঙে যাচ্ছে না Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাচ্ছে, এটা Na প্লাস আর Cl মাইনাসে। তো Na প্লাস Cl মাইনাস ভেঙে যাচ্ছে আর জলে ইসের যদি জলকে আমরা ভাঙি তাহলে কি হচ্ছে, জলকে ভাঙলে এটা পাওয়া যায় H2O কে যদি ভেঙে দিই আমরা H প্লাস OH মাইনাস এটা পাওয়া যায়, H প্লাস OH মাইনাস OH মাইনাস পাওয়া যায়। তো এখানে দ্রবণ কি তৈরি হচ্ছে না, দ্রবণ আমরা ভাবি যে পুরো মিক্স হয়ে যাচ্ছে না, অণুগুলো মধ্যে ঢুকে যাচ্ছে বা অণু ভেঙে যাচ্ছে, এরকম কিছু হয় না। কি হয় না জলের অণুর মধ্যে সোডিয়াম অণু চলে এলো, ক্লোরিন অণু চলে এলো, দেখো এই যে জলের অণুর মধ্যে কি না এই যে মাঝে 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 সোডিয়াম আর ক্লোরিন অণু আছে এখানে, এই যে এটা হচ্ছে সোডিয়াম যেন চারটে কি না H প্লাস সরি OH মাইনাস হবে, এটা চারটে OH মাইনাস নিয়ে আছে, এই যে এগুলো এটা ক্লোরিন, এটা হচ্ছে কি সোডিয়াম। তো সোডিয়াম আর ক্লোরিনের অণুগুলো প্লাসটা হচ্ছে সোডিয়াম আর নরমালটা হচ্ছে ক্লোরিন মাইনাস, এটা মাইনাস আছে এখানে একটা, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, মাইনাস প্লাস, প্লাস হচ্ছে কিনা সোডিয়াম আর মাইনাস হচ্ছে কিনা ক্লোরিন। তো এই অণুগুলো কিনা জলের অণুর মধ্যে চলে আসে, এইভাবেই অ্যাকচুয়ালি দ্রবণটা তৈরি হয়। ওইভাবে না যে কিনা অণুগুলো একেবারে সাথে মিশে ধ্বংস হয়ে যায়, নতুন কিছু তৈরি করলো, নতুন কিছু তৈরি হয় মিশ্রণের ফলে নতুন কিছু তৈরি হয়, এটা কি জলীয় দ্রবণ তৈরি হয়েছে একটা। এই দ্রবণটা কি স্বাদটা নোনতা হবে, জলের তো আর কোনো স্বাদ নেই, জলে বর্ণহীন প্লাস স্বাদহীন, খালি জলের কি আয়তন আছে আর দেখতে পাওয়া যায়, জলের খালি আয়তন আছে আর দেখতে পাওয়া যায়। আচ্ছা, যেসব যৌগ আয়ন দিয়ে তৈরি বা তারা বিভিন্ন জৈব দ্রাবকে ইথার, বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদি চেয়ে জলে বেশি দ্রাব্য, তাহলে বলে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট নিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে তুমি কোন দ্রাবকগুলোর উপরিক্ত কোন দ্রাবকগুলোর কোনটা বেছে নেবে, উপরিক্ত দ্রাবকগুলোর কোনটা বেছে নেবে বলতে চাইছে কি না, এখানে কি বলেছে না কই যেসব যৌগ আয়ন দিয়ে তৈরি অর্থাৎ আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ দ্রবীভূত করার জন্য বা আয়নীয় যৌগ দ্বারা রিঅ্যাকশন করার জন্য আয়নীয় যৌগকে নিয়ে রিঅ্যাকশন করার জন্য আমরা কোন দ্রাবক বেছে নেব, অর্থাৎ দ্রাবক হিসেবে আমরা জল বেছে নেব নাকি ওই যে ইথার, বেনজিন, ক্লোরোফর্ম এগুলো কি জৈব দ্রাবক। একটু আগে বললাম জৈব দ্রাবক মানে কি না জীবদেহ থেকে সাধারণত পাওয়া যায় এদেরকে জৈব দ্রাবক বলে, এদেরকে না জৈব দ্রাবক বেছে নেব। তো আমরা কি করব, যেহেতু আয়নীয় যৌগ আমরা জানি আয়নীয় যৌগ কি না আয়নে ভেঙে গিয়ে রিঅ্যাকশন করবে, সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট, যদি সোডিয়াম কার্বনেট হয় তাহলে Na প্লাস CO3 2 মাইনাস, ওখানে দুটো Na থাকে তার 2 Na প্লাস হবে ওখানে, এইভাবে Na2CO3 2Na প্লাস প্লাস CO3 মাইনাস 2 মাইনাস, এইভাবে হবে এটা। তো এইটা ভাঙার জন্য কি আমাদেরকে জৈব দ্রাবক নিলে হবে না, অজৈব দ্রাবক বা জল নিতে হবে। তাই আমরা কি করব, উপযুক্ত রিঅ্যাকশন করার জন্য আমরা অবশ্যই জলকে বেছে নেব। কোনটা বেছে নেব, দ্রাবকগুলোর মধ্যে কোনটা বেছে নেব, আমরা জল H2O জলকে বেছে নেব। আচ্ছা, আমাদের লাস্ট প্রভাবক তড়িৎ, একটা কথা বলি H2O এটা কি বলতো, H2O H প্লাস প্লাস OH মাইনাস, H প্লাস প্লাস OH মাইনাস, এটা হচ্ছে H এর প্লাস আর এটা হচ্ছে OH এর মাইনাস, এটা হচ্ছে কি না প্লাস, এটা কি না H2O দুটো অণু দ্বারা গঠিত, এখানে কি না দুটো আয়ন দ্বারা গঠিত, অ্যাকচুয়ালি আয়ন এটা H প্লাস আয়ন একটা কি না OH মাইনাস একটা আয়ন, এটা দ্বারা গঠিত, তাই এখানে প্লাস লিখেছে, এটা বড় প্লাস এটা ছোট প্লাস, ওটা হচ্ছে H এর প্লাস, এটা গুলিয়ে ফেলো না জিনিসটাকে, এটা হচ্ছে H এর প্লাস, H এর মধ্যে প্লাস। তো আমরা যদি জলের মধ্যে এই বোতলে জল রেখে দিচ্ছি বা কোন একটা পাত্রে তোমরা জল রেখে দাও, পাত্রে জল রেখে দাও,
তো ওই জলটা কি এমনি এমনি ভেঙে H প্লাস OH মাইনাস পরিণত হয়ে যায় নাকি জলে থেকে? যদি H প্লাস OH মাইনাসে পরিণত হতো তাহলে ওটা জল থাকতো না, তো আর বাষ্পে পরিণত হয়ে যেত। বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়, কিন্তু পুরোটা হয় না, আর একদিনে পুরোটা হয়ে যায় না। আর যে আয়নে যেটা পরিণত হচ্ছে H প্লাস OH মাইনাস, তাহলে এটা জল হিসেবে থাকতো না, ওটা যাই হোক। তো এটা কি এমনি এমনি কি এই H2O ভেঙে H প্লাস OH মাইনাস পরিণত হয়ে যায়? ওখানে কোনো তাপ, তড়িৎ বা যে কোনো তাপ, তড়িৎ, চাপ, তারপর যে কোনো এনার্জি লাগে না? মানে বলতে চাইছি যে জল কি এমনি এমনি ভেঙে H প্লাস OH মাইনাসে পরিণত হয়ে যায়? এখানে কোনো এনার্জি বা ফোর্স প্রয়োগ করতে হয় না? অ্যাকচুয়ালি তা না, আমাদের কি এখানে এনার্জি বা ফোর্স প্রয়োগ করতে হয়। না কি প্রয়োগ করছি? না তড়িৎ প্রয়োগ করছি। এখানে যদি তড়িৎ প্রয়োগ করি তবে H2O ভেঙে H প্লাস OH মাইনাসে পরিণত হবে। এর আগে যে রিঅ্যাকশন গুলো আমরা সব দেখলাম, এই যে রিঅ্যাকশন সব যদি H2O ভেঙে যাচ্ছে, এখানে H প্লাস OH মাইনাসে পরিণত হচ্ছে, এই প্রত্যেকটা রিঅ্যাকশনে কি না তড়িৎ ইউজ করা হয়েছে। যদি আমরা ল্যাবরেটরিতে করছি রিঅ্যাকশন গুলো, তাই এখানে তড়িৎ ইউজ করা হয়েছে। তড়িৎ যদি ইউজ না করি তাহলে এমনি এমনি জল ভেঙে H প্লাস OH মাইনাসে ভাঙবে না, কিছু না কোনো প্রভাবক লাগবে, এখানে প্রভাবক লাগবে নাকি না আমরা দেখছি কি না তড়িৎ প্রভাবক দেখছি এখানে, যেটা H প্লাস আর OH মাইনাসে পরিণত করবে জলকে ভেঙে। H2O এখানে কি লাগছে না ইলেকট্রিক লাগছে, ইলেকট্রিসিটি। তো তড়িৎ দেওয়ার ফলে কি না জল H প্লাস আর OH মাইনাসে পরিণত হবে। আর আরেকটা কথা বলি এখানে, যে এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে আমরা এখানে একটা বিকার গ্লাস নিয়েছি বা বিকার যা ইচ্ছা নিতে পারো, জাস্ট একটা কি দ্রবণ তৈরি করতে হবে এখানে, না অ্যাসিড দিয়ে দ্রবণ তৈরি করতে হবে, না আয়নীয় দ্রবণ তৈরি করতে হবে এখানে আমাদের। না এখানে অ্যাসিড দিয়েছে, মানে H2SO4 নিয়েছে হয়তো, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ H2SO4 নিয়েছে। সালফিউরিক অ্যাসিড H2SO4 নিয়েছে এখানে। H2SO4 নিলে কি হবে? H2SO4 এটা হচ্ছে সালফেট আয়ন 2 মাইনাস, H2SO4 H প্লাস 2H প্লাস আর SO4 2 মাইনাস। তো এটা ভেঙে যাতে এটা এই অ্যাসিডটা নিয়ে যায় কেন না, যাতে এখানে জলীয় দ্রবণ কি তৈরি হয় না, এখানে জলীয় দ্রবণ আয়ন থাকে, কি কিসের আয়ন থাকে? H প্লাস আর SO4 2 মাইনাস আয়ন থাকে। আর আমরা রিঅ্যাকশন করে দেখছি না তড়িৎ কিভাবে লাগে আমাদের ইসে, কি বলে তড়িৎ কিভাবে প্রভাবক হিসেবে কাজ করে সেটা আমরা এখানে দেখছি। নাকি না ব্যাটারির দুটো প্রান্ত হয়, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, সবাই দেখেছি বাড়িতে টর্চ লাইট আছে নিশ্চয়ই আমাদের। তো ও দেখবে যে পেন্সিল যে ব্যাটারি গুলো হয়, ছোট ছোট ব্যাটারি গুলো পাওয়া যায়, এগুলো পেন্সিল ব্যাটারি বলে, এভারেডি বা আরো অন্যান্য কোম্পানি আছে। তো ওই ব্যাটারির দুটো প্রান্ত থাকে, দেখবে একটা উঁচু থাকে একটা প্রান্ত, একটা থাকে নিচু, একটা খাদ করা থাকে, একটা উঁচু থাকে। দেখবে যে উঁচু যে প্রান্তটা হয় না সেটা পজিটিভ, যেটা খাদ্য সেটা নেগেটিভ। তো এটা হচ্ছে কি না ব্যাটারির দুটো প্রান্ত হয়। আর আরেকটা ব্যাটারি পাওয়া যায় যার ভেতরে কি বড় ব্যাটারি হয়, যেটা থেকে ক্যারি করা যায়, দুটো হাতল থাকে, ছোট ছোট হয় না, অনেকটা বড় হয় যেটা ব্যাটারি গুলো। তো এটা হচ্ছে ওই বড় টাইপের ব্যাটারি। তো যার ব্যাটারি দুটো প্রান্ত থাকে, একটা থাকে কিনা পজিটিভ প্রান্ত, একটা থাকে নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তের সাথে যে তার দিয়ে যে তড়িৎদ্বার বা ইলেকট্রোড যুক্ত করা হয় পজিটিভ প্রান্তের সাথে, সেটাকে বলে কি না অ্যানোড। এটা হচ্ছে কি অ্যানোড, আর এটা হচ্ছে কি ক্যাথোড। নামগুলো চেনা চেনা, তাই তো? আশা করছি সবার চেনা নাম এগুলো, যে ক্যাথোড আর অ্যানোড। কি ক্যাথোড হচ্ছে কি না নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, সেটা ক্যাথোড। আর অ্যানোড থাকে কি না পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। তো এখানে কারেন্ট যাবে গিয়ে H2O কে ভেঙে H2O কে H প্লাস OH মাইনাসে পরিণত করবে, দিয়ে কি রিঅ্যাকশন হবে? H প্লাস পরিণত হয়ে গেল H প্লাস, তাহলে H প্লাস আর আরেকটা H চলে যাবে এখানে, দুটো H প্লাস এসে H2 গ্যাস তৈরি করবে, একটা হাইড্রোজেন গ্যাস, আর অক্সিজেন গ্যাস তৈরি করবে একটাতে। একটা ইলেকট্রোডে কি হবে না অক্সিজেন গ্যাস তৈরি হবে, আর একটা ইলেকট্রোডে কি হবে, ইলেকট্রোড বা তড়িৎদ্বার, বাংলায় তড়িৎদ্বার বলে আর ইংলিশে বলে কি ইলেকট্রোড।
আর একটা ইলেকট্রোড কি না অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো এটা হচ্ছে কি OH মাইনাস। OH মাইনাস কোথায় আসবে? অ্যানোডে। OH মাইনাস যেহেতু নেগেটিভ, অ্যানোড কেন বলে? এই তড়িৎদ্বৈকে অ্যানোড এই কারণে বলা হয়, কারণ এই অ্যানোড কি করে না নেগেটিভ আয়নকে অর্থাৎ অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে বলে এই তড়িৎদ্বৈকে বলা হয় অ্যানোড। আর এই তড়িৎদ্বার যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা কি না ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে বলে ক্যাথোড। মানে এর নাম এই সাপেক্ষে দেওয়া হয়নি যে ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত আছে, এ কি কাজ করে, ওর কাজ কি, কোন ধরনের আয়নকে কোন ধরনের ক্যাটায়নকে ও অ্যাট্রাক্ট করে, ক্যাটায়ন না কোন ধরনের আয়নকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে কি কোন ধরনের আয়নকে ও অ্যাট্রাক্ট করছে সেটা নিয়ে এর নামকরণ করা হয়েছে। না যেহেতু ক্যাথোড ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে, ক্যাটায়ন অর্থাৎ প্লাস চার্জ যাদের মাথায় আসে তাদেরকে অ্যাট্রাক্ট করে, ওই আকর্ষণ করে, ওই কারণে একে বলা হয় কি ক্যাথোড। আর যে অ্যানোড যেটা আছে এটা কি অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে, অ্যানায়নকে আকর্ষণ করে, তাই একে বলে কি অ্যানোড। তাহলে OH মাইনাস এটা কি অ্যানায়ন, আর কোথায় H প্লাস কি না ক্যাটায়ন, এখানে লিখি OH মাইনাস হচ্ছে অ্যানায়ন, H প্লাস কি না ক্যাটায়ন। তো OH মাইনাস আসবে কোথায়? অ্যানোডে, যেহেতু অ্যানোড অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে। আর H প্লাস আসবে কোথায় না ক্যাথোডে, কি কেন না ক্যাথোড ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে, তাই এখানে তৈরি হবে H2 গ্যাস হাইড্রোজেন, আর এখানে হবে অক্সিজেন O2 গ্যাস, অক্সিজেন গ্যাস তৈরি হবে এখানে, যেটা বুদবুদ হিসাবে কি না এর পাশে 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 এভাবে এভাবে জমা হবে। যখন অতিরিক্ত গ্যাস হয়ে যাবে তখন এটা এই দ্রবণ বেয়ে উপরে এসে কি বেরিয়ে যাবে, অ্যাটমসফিয়ারে বেরিয়ে চলে আসবে, এটা গ্যাসগুলো অক্সিজেন গ্যাস বেরোবে আর এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোবে। আর এটা হচ্ছে কি না গ্রাফাইট। দেখো পেন্সিল, যে পেন্সিল হয় না যে রুল পেন্সিল, তোদের বাড়িতে লেখো, তো ওই পেন্সিলের যে গ্রাফাইট সেটা দ্বারা তৈরি করা হয়েছে, আর সেটা দ্বারা এই ইলেকট্রোড তৈরি করা হয়েছে, কারণ গ্রাফাইট সবাই জানি গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহনে সাহায্য করে বা তড়িৎ প্রবাহ ওর মধ্যে দিয়ে তো তড়িৎ প্রবাহিত দেয়, কারণ গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, আর প্রত্যেকে জানি গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, ওই কারণে কি না গ্রাফাইট ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা এর মধ্যে দেখা হলো গ্যাস হলো কি হাইড্রোজেন গ্যাস, অন্যটা হচ্ছে কি অক্সিজেন গ্যাস, এরা জলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। নেক্সট ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিদ্যুৎ প্রবাহের সাহায্যে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর পাতলা স্তর বসানো হয়। এই ডিটেইলে পরবর্তী চ্যাপ্টারে আছে যে তড়িতের উপর যে তড়িতের রাসায়নিক প্রভাব যেটা আছে, তো ওখানে ইলেকট্রোপ্লেটিং খালি এখন কথাটা জেনে রাখো আর সংজ্ঞাটা খালি একটু জেনে রাখো, পরবর্তী চ্যাপ্টারে আমরা ডিটেইলে দেখবো এটা যে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে কি করা হয়, যে লোহার উপর যে মরিচা পড়ে না, লোহার একটা দণ্ড তুমি রেখে দিলে বাতাসে, লোহার একটা দণ্ড এভাবে রেখে দিলে বাতাসে দণ্ড, এই লোহার যে দণ্ড যে রডটা রেখে দিলে তুমি, এর উপর এই রডটা ইনট্যাক্ট থাকে না, ইনট্যাক্ট মানে কি মানে যেরকম রেখে দিলে সেরকম কিন্তু থাকে না, কিছুদিন পরে আস্তে আস্তে মরিচা ধরতে শুরু করে, নষ্ট হতে শুরু করে, ব্রাউন কালারের দিকে ব্রাউনিশ রেড টাইপের বাদামি কালারের ছোট 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 মানে কিরকম একটা এবড়ো খেবড়ো হয়ে যায়, এটা স্মুথ থাকে না আর। তো এটা হচ্ছে কিনা মরিচা, এই মরিচা থেকে রক্ষা করতে আমরা কি করি না ইলেকট্রোপ্লেটিং মানে ইলেকট্রিকের সাহায্যে ইলেকট্রিকের কাজে লাগিয়ে ওর উপর একটা আবরণ দেওয়া হয়, অন্য কোনো পদার্থের অন্য কোনো মলিকিউল দিয়ে বা অন্য কোনো আয়ন দিয়ে ওর উপর আবরণ দেওয়া হয়। সাধারণত নিকেলের প্রলেপ দেওয়া হয়ে থাকে বা জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে। জিঙ্কের প্রলেপটাকে যদি দিই আমরা কোনো আয়রন বা যে কোনো মেটালের উপর যদি আমরা জিঙ্কের প্রলেপ লাগাই সেটা কি বলে না গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন কি আমরা পরে ডিটেলসে জানবো, ওটা জিঙ্কের প্রলেপ দেখে বলে কিনা গ্যালভানাইজেশন। না এখানে তড়িৎকে কাজে লাগিয়ে ওই যে আগের মতো এখানে যখন ইলেকট্রোপ্লেটিং করা হয় এই ধরনের দ্রবণ নেওয়া হয়, এই ক্যাথোড অ্যানোডের জায়গায় ওটা রাখা হয়, যে যার পর আমরা প্লেটিং করব মানে যার পর ইসের কি বলে আবরণটা দেব, যে নিকেল বা ম্যাগনেসিয়ামের আবরণটা দেবো তারপরে তাকে রাখা হয় ক্যাথোডে, আর যার আবরণ দেবো মানে যার আবরণ মানে কি যদি নিকেলের আবরণ আমরা লোহার উপর দিই তাহলে লোহাকে রাখবো কোথায় ক্যাথোডে, আর নিকেলকে রাখবো কোথায় অ্যানোডে। আচ্ছা সাথে ধাতুর উপর একটি ধাতুর পাতলা স্তর বসানো হয়, এটাকে বলে কিনা ইলেকট্রোপ্লেটিং।
আর এই ব্যবহার কি না ধাতুকে মরিচা থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়, বস্তুকে সুন্দর দেখাতে বা চকচকে দেখাতে জন্য ইউজ করা হয়, ধাতুর স্থায়িত্ব বাড়াতে। যদি লোহাকে খোলা হয় রেখে দিই তাহলে মরিচা পড়ে যাবে, তাহলে স্থায়িত্ব কমে যাবে, নিশ্চয়ই ভঙ্গুর হয়ে যাবে ওটাকে আর আগের মতো ইউজ করা যাবে না, কনস্ট্রাকশনের কাজে ইউজ করা যাবে না ওটাকে। তাই লোহাকে, যাতে লোহা নষ্ট হয়ে না যায়, বা অ্যালুমিনিয়াম তার তৈরি হয়, দেখবে অ্যালুমিনিয়াম তার কোথায়, কারেন্টের যে তারগুলো হয় না, বা কারেন্ট যার মধ্যে প্রবাহিত হয়, ওই তারগুলো কি না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। খালি অ্যালুমিনিয়াম না, ওর মধ্যে আরো পদার্থ, ওটা একটা কি না শঙ্কর ধাতু, মিশ্র পদার্থ। তো ওটা কি না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। তো ওই অ্যালুমিনিয়াম অনেক সময় কি না অক্সিজেনের কারণে নষ্ট হতে শুরু করে। আবার অ্যালুমিনিয়ামের উপর একটা লেয়ারও পড়ে, দেখবে হালকা সাদা একটু মোটা লেয়ার পড়ে, ওটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে কি না Al2O3। এই যে এই অক্সাইডের একটা আস্তরণ পড়ে, যার ফলে কি অ্যালুমিনিয়াম আর বাতাসের সাথে রিঅ্যাকশন করে না, জলীয় বাষ্পের সাথে রিঅ্যাকশন করে, নষ্ট হয় না। তো ওই অ্যালুমিনিয়ামকে বা এই লোহাকে রক্ষা করার জন্য, যাতে এটা মরিচা না পড়ে, সেটা রক্ষা করার জন্য কি না ইলেকট্রোপ্লেটিং করা হয়। যাতে কি, তাহলে ইলেকট্রোপ্লেটিং করলে কি হবে, তাহলে এরপর আর মরিচা পড়বে, আর মরিচা যদি না পড়ে তাহলে ওটা স্থায়িত্ব বেড়ে যাবে, অর্থাৎ তাড়াতাড়ি নষ্ট হবে না। কনস্ট্রাকশনের কাজে প্লাস বাড়ির যে কাজগুলো থাকে, গ্রিল বা দরজা জানলা তৈরিতে হেল্প করে, তৈরিতে সুবিধা হবে আমাদের, বা ওটা তৈরি করার ফলে কি লং লাস্টিং হবে জিনিসটা, যদি আমরা ইলেকট্রোপ্লেটিং করি। আর এই কারণে ইলেকট্রোপ্লেটিং করা হয় যাতে স্থায়িত্ব বাড়ে, অর্থাৎ আমাদের ওই যে বাড়িতে যে কাজগুলো করছি, বা বাড়িতে যে জানলা দরজা লাগানো হয় না, ওটা কি যে কনস্ট্রাকশন যেটা হয়, কনস্ট্রাকশন বা গ্রিল জানলা দরজা তৈরি হয়, তো ওই জানলা দরজা দেখবে ওটা পুরোপুরি লোহা, যে কালার যেরকম যে কালো রঙের বা হালকা কালো রঙের, যে সেটা কিন্তু হয় না, ওটা একটা সাদা রঙের আসে জিনিসটা। যাই এরকম কিছু থাকে একটা জালি, যেটা আমাদের জানালা বা দরজায় লাগাই আমরা, তো ওটা পুরোপুরি লোহার মধ্যে দেখতে হয় না, ওর উপরে দেখবে একটা সাদা রঙের আস্তরণ থাকে, যেটা একটু হাতুড়ি দিয়ে যদি আঘাত করে দেয় উঠে যেতে পারে, ওটা দেখবে যদি মারো তাহলে দেখবে ওটা উঠে যাবে। তো ওটা হচ্ছে কি, ওই যে লেয়ারটা আবরণ যেটা থাকে ওখানে, এর উপরে যে আবরণটা দেওয়া থাকে, সেটাই হচ্ছে কিসের মাধ্যমে দেওয়া হয়, এই আবরণটা দেওয়া হয় ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে, তড়িৎদ্বার কি ইউজ করে ওইভাবে ক্যাথোড অ্যানোডের মাধ্যমে এই আবরণগুলো দেওয়া হয়। বড় বড় কারখানাতে কি না বড় বড় ওরম অনেক বড় তোর ওরকম কন্টেনার রাখা হয়, এবং কন্টেনারে কি না একদিকে রাখা হয় ক্যাথোডে রাখা হয়, এই যে লোহার দণ্ডটাকে রাখা হয় ক্যাথোডে, আর যার আমরা কোটিং দেবো সেটাকে রাখা হয় কি অ্যানোডে, এভাবে দেওয়া হয় ওটাকে। আর বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরিতে কি করা হয় না ইলেকট্রোপ্লেটিং ইউজ করা হয়। অনুঘটক বা ক্যাটালিস্ট, আমরা আজকে লেকচার স্টার্টে দেখছিলাম যে অনুঘটক বা ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি জিনিস। তো রিঅ্যাকশন তো স্টার্ট হয়ে যাচ্ছে, সেই রিঅ্যাকশনটা কি স্পিডে হবে নাকি স্লো হবে, সেটা ডিপেন্ড করছে কি অনুঘটকের উপর। দেখবে জাস্ট রিঅ্যাকশনটা স্টার্ট হয়ে গেল, আস্তে আস্তে রিঅ্যাকশনটা হচ্ছে না, ওরা কি চায় অ্যাকচুয়ালি চায় যে মলিকিউল বা অণু যারা থাকে, মলিকিউল অণু বা অ্যাটম বা পরমাণু যারা থাকে, ওরা কি রিঅ্যাকশন টেক পার্ট করতে চায় না। যদি রিঅ্যাকশন টেক পার্ট করে নাই, ওরা চায় না রিঅ্যাকশনটা কন্টিনিউ হোক, এই কারণে আমরা কি করি না অনুঘটক নামে একটা জিনিস ইউজ করি, ক্যাটালিস্ট। অবশ্যই এটা বাইরে থেকে দেওয়া হয়, আর ইনঅর্গানিক, সাধারণত এটা জীবদেহে পাওয়া যায় না। আর যেসব অনুঘটক জীবদেহে পাওয়া যায় তাদেরকে জৈব অনুঘটক বা এনজাইম বলে তাদেরকে, আসছে ওটা। তো অনুঘটক কি, এই অনুঘটক কি করে না কোনো বিক্রিয়ার রিঅ্যাকশন বা এই ভেলোসিটি বাড়িয়ে দেয়, অর্থাৎ রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি করে দেয়। মানে কি হবে রিঅ্যাকশন কি, একদিকে রিঅ্যাকট্যান্ট, একদিকে রিঅ্যাকট্যান্ট, আরেকদিকে কি বিক্রিয়াজাত পদার্থ, ওর যে রেজাল্ট রিঅ্যাকট্যান্ট, আর এদিকে থেকে প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট, ডিইউসিটি, প্রোডাক্ট। রিঅ্যাকট্যান্ট কি হবে, যদি এখানে অনুঘটক দিই তাড়াতাড়ি রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে পরিণত হবে, বা অনুঘটক দিলে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হতে দেরি হবে। মানে অনুঘটক দু ধরনের হয় অ্যাকচুয়ালি, নেগেটিভ অনুঘটক ও পজিটিভ অনুঘটক। যে পজিটিভ যেটা অনুঘটক বলে সেটা কি করে না খুব তাড়াতাড়ি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে পরিণত করতে সাহায্য করে। আর যে নেগেটিভ অনুঘটক সেটা কি না রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে পরিণত হতে একটু দেরি করে বা দেরি লাগায়। আমরা কোন রিঅ্যাকশন কখন করছি, কোন রিঅ্যাকশন আমাদের দরকার, সেটার উপর ডিপেন্ড করছে যে কোন ধরনের অনুঘটক আমরা ইউজ করব। তো অনুঘটকের সংজ্ঞাটা একবার দেখে নিই আমরা, কি না যে পদার্থ নিজে কোনো স্থায়ী পরিবর্তন না হয়ে
রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়। বললাম যে কোনো রিঅ্যাকশনের গতি বাড়িয়ে দেয়, কোনো রিঅ্যাকশনের গতি বাড়িয়ে দেয়, বেগ বাড়িয়ে দেয়, স্পিড বাড়িয়ে দেয়, বা গতি অনেক সময় কমিয়ে দেয়। মানে আমরা একটা রিঅ্যাকশন ল্যাবরেটরিতে করছি, ল্যাবে একটা রিঅ্যাকশন করছি, সেই রিঅ্যাকশনটা আমরা ইচ্ছা মতো বাড়াতে পারি বা কমাতে পারি। সেই রিঅ্যাকশনটার গতিবেগ ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারি। কি হবে না, অনুঘটক ইউজ করে। কিছু কিছু অনুঘটক কি করে না, রিঅ্যাকশনের গতিবেগ বাড়িয়ে দেয়, আর কিছু কিছু অনুঘটক কি করে না, রিঅ্যাকশনের গতিবেগ কমিয়ে দেয়। যে সমস্ত গতি বাড়ায় বা কমায় তাকে অনুঘটক বলে। আর এদের কোনো স্থায়ী পরিবর্তন হয় না। অর্থাৎ রিঅ্যাকট্যান্ট কি হচ্ছে, রিঅ্যাকট্যান্ট তো ভেঙে জুড়ে যা করে হোক বা টুকরো টুকরো পরিণত হবে, গুঁড়ো হয়ে প্রোডাক্টে পরিণত হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টে পরিণত কে হতে সাহায্য করছে, কে না, অনুঘটক সাহায্য করছে। আর প্রভাবক কি ছিল, তাপ, আলো, চাপ, তড়িৎ আর দ্রাবক, এটা ছিল প্রভাবক, মানে রিঅ্যাকশনটা জাস্ট স্টার্ট হতে সাহায্য করছে। আর অনুঘটক কি করছে, এই রিঅ্যাকশনটা কত জোরে কত স্পিডে হবে বা কত স্লো হবে সেটা ও নির্ণয় করছে, কে না, অনুঘটক। প্রভাবক কি, প্রভাবক রিঅ্যাকশনটাকে স্টার্ট করতে সাহায্য করবে। আর অনুঘটক কি না, রিঅ্যাকশনের গতিবেগ বাড়াবে বা কমাবে। তো এদের কোনো স্থায়ী পরিবর্তন হয় না। যে ওকে প্রথমে যে অনুঘটক দেবো, যেমন এমন MnO2 একটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফেরাস, নিকেল, এইসব অনুঘটক ইত্যাদি ইত্যাদি। তো এদেরকে যখন আমরা যেভাবে দেবো, এখানে যদি দিই অনুঘটক ক্যাটালিস্ট, এই অনুঘটককে যেভাবে দেবো ও সেইভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। MnO2 থাকবে, রিঅ্যাকশন ঠিক হয়ে যাবে, প্রোডাক্ট ঠিক পরিণত হয়ে যাবে, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে ঠিক পরিণত হয়ে যাবে, কিন্তু MnO2 থাকবে, আর Fe থাকবে, নিকেলই থাকবে। ক্যাটালিস্ট কোনো পরিবর্তন হয় না, ওটাই বলেছে। আচ্ছা, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক বা ক্যাটালিস্ট। তোমাদের বই এই সংজ্ঞাটা দেওয়া আছে, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায়। অ্যাকচুয়ালি অনুঘটক খালি বেগ বাড়ায় না, বেগ কমাতেও পারে, বাড়াতে পারে। তো যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটকের এই কাজকে বলা হয় কি না, অনুঘটন। অনুঘটকের এই কাজ বলা হয় কি না, অনুঘটন। ও যে কাজটা করছে ওই কাজটাকে বলা হয় কি না, অনুঘটন। আর ওই যে কাজটা, যে সমস্ত মেম্বার কি না অনুঘটন করতে সাহায্য করে, যে সমস্ত মেম্বার বা সদস্য কি করে না অনুঘটন করতে সাহায্য করে, অনুঘটনে টেক পার্ট করে, অনুঘটনে অংশগ্রহণ করে, তাদের কি বলে, অনুঘটক। অনুঘটন দন্তন্য আর ক, ঘটন, অনুঘটন একদিকে, আর অনুঘটক মানে যারা অনুঘটকের কাজ করে তাদেরকে বলে কি না, অনুঘটন। না, যারা অনুঘটন ঘটায় তাদেরকে বলে কি, অনুঘটক। যে সমস্ত অনুঘটকের কাজকে বলে অনুঘটন বা ক্যাটালিসিস। ইংলিশে বলে কি, ক্যাটালিসিস, আর বাংলায় বলে অনুঘটন। রাসায়নিক শিল্পে নানান প্রয়োজনীয় যৌগ, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াতে যেরকম Fe ইউজ করা হয়, এখানে ফেরাস, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড V2O5 ইউজ করা হয়। এখানে কপার তারজালি, তারজালি মানে কপারকে টেনে লম্বা পাতে পরিণত করা হয়েছে, দিয়ে এরকম জাল করা হয়েছে। যেরকম ছাকনাগুলো যেন হয় না, দুধ বা চা ছাকার জন্য যে ছাকনাগুলো আমরা বাড়িতে ইউজ করি, চা ছাকার জন্য, চায়ে তো চা পাতা থাকে, তাই তো, ওগুলো ছাকার জন্য ছাকনা ইউজ করি, ঠিক ওই টাইপের জালি ইউজ করা হয়, সেগুলো কি না তার জালি বলে। সেগুলোকে অনুঘটকের বৈশিষ্ট্য, সাধারণত অনুঘটক কি করে, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়, এটা অনুঘটকের বৈশিষ্ট্য চলছে। এমন কোন অনুঘটক হয় না যে সব বিক্রিয়ার বেগ বাড়াতে সাহায্য করবে। মানে একটা অনুঘটক, এরকম কোন অনুঘটক নেই যে একটাই আমরা এমন কিছু অনুঘটক আবিষ্কার করলাম যে সব বিক্রিয়ার বেগ বাড়াচ্ছে। কিছু কিছু অনুঘটক কি করে, একটা সেম অনুঘটক কিছু কিছু বিক্রিয়ার বেগ বাড়াচ্ছে, আবার কিছু কিছু বিক্রিয়া গিয়ে কি না বেগ কমাচ্ছে। এমন কোন অনুঘটক নেই পৃথিবীতে যে কি সব বিক্রিয়ার বেগ বাড়াবে, এরকম কোন অনুঘটক নেই, মানে নির্দিষ্ট কোন অনুঘটক নেই। তো যে সমস্ত বিক্রিয়া, আচ্ছা, কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। এটা হচ্ছে NH3 উল্টো রিঅ্যাকশন। NH3 কে যদি আমরা ভেঙে দিই
তাহলে N2 আর H2 তে পরিণত হবে, না হাইড্রোজেন আর নাইট্রোজেনে পরিণত হবে। এইখানে যে যখন NH3 তে আসছি আমরা এখানে এইভাবে যে N2 প্লাস H2, এখানে Fe লাগে, ফেরাস চূর্ণ, মানে ফেরাসের ছোট 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 চূর্ণ লাগে, দিয়ে NH3 তৈরি হয়। হ্যাঁ, তো এখানে যে Fe এই রিঅ্যাকশনটা যেটা কিনা ইনক্রিজ করেছিল, মানে N2 আর H2 খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করে NH3 তে পরিণত হচ্ছিল, এখানে Fe দিলে যে রিঅ্যাকশনটা তাড়াতাড়ি হবে না কোনো মানে নেই। তাই সবসময় আমাদেরকে বিক্রিয়া করে দেখতে হবে যে কোন অনুঘটক কোন বিক্রিয়ার জন্য উপযোগী, সেটা আমাদেরকে কি না বিক্রিয়া দেখে বিক্রিয়া করার পরে আমরা বুঝতে পারবো। খালি এটা দেখে বলে দিতে পারবো না Fe দিলে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশনটা হয়ে যাবে না। এখানে কি করা হয়েছে না, পরবর্তীতে বিজ্ঞানীগণ দেখেছেন যে Fe দিলে রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তাই এক্ষেত্রে বিক্রিয়ার অনুঘটক কে না Fe। কিন্তু এখানে যে Fe লাগবে, দেখা যাচ্ছে এখানে যদি Fe দিই মানে ফেরাস, এটা ফেরাস জানি তো আমরা, লোহার সংকেত এটা ফেরাস, এখানে ফেরাস দেখা যাচ্ছে কিনা রিঅ্যাকশনের গতিবেগ কমে যাচ্ছে। এটা ডিপেন্ড করছে যে কোন রিঅ্যাকশনে কোন অনুঘটক ইউজ করতে হবে আমাদেরকে, রিঅ্যাকশন করার পর বোঝা ওটা। হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটা বর্ণহীন তরল, এটি খুব সুস্থিত নয়, তাপমাত্রা খুব সাধারণ তাপমাত্রা খুব ধীরে ধীরে ভেঙে যায়। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড এর সংকেত হচ্ছে H2O2, এটা 2 হবে, H2O2 এটা হচ্ছে কি হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত। এটা সাধারণ তাপমাত্রায় ভেঙে যায়, যে কিসে পরিণত হয়, H2O আর অক্সিজেনে পরিণত হয়। 1 2 3 4 2 4, অক্সিজেন কটা আছে, দুটো তিনটে, 2 2 4 2 2 2 2 4 2 4, হ্যাঁ ঠিক আছে। ব্যালেন্সিং, এটা এটা কি কোন ব্যালেন্সিং করলাম এটা নাকি, ঠিক আছে ব্যালেন্সিং হিসাব করে নাও। দেখো 2 2 4 2 4 চারটে অক্সিজেন চারটে হাইড্রোজেন, 2 2 4 চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন চারটে, ঠিক আছে ব্যালেন্সিং। তাহলে তো এটা ভেঙে কি না হিসাব পরিণত হয়ে যায়, H2O2 ভেঙে হাইড্রোজেন H2O জল আর অক্সিজেন পরিণত হয়। এখানে যদি আমরা MnO2 ইউজ করি, ম্যাগনেসিয়াম ডাই অক্সাইড, এটা যেই MnO2 ইউজ করব, MnO2 হচ্ছে কি না এখানে অনুঘটক, MnO2 অনুঘটক, এখানে অনুঘটক হিসেবে কাজ করবে কি না MnO2। ওকে, তো MnO2 কি না এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। যদি অনুঘটক দিই, সাধারণ তাপমাত্রা কি বলে খুব ধীরে ধীরে ভেঙে যায়, দেখো ধীরে ধীরে ভেঙে যায়। যেই আমরা এখানে MnO2 ইউজ করব, খুবই তাড়াতাড়ি রিঅ্যাকশনটা হবে, যেখানে ওটা রিঅ্যাকশন হতে একদিন দুদিন লাগছিল, কয়েক সেকেন্ডের রিঅ্যাকশনটা কি না H2O2 ভেঙে গিয়ে H2O আর O2 তে পরিণত হয়ে যাবে। কেন হচ্ছে না MnO2 হচ্ছে কি অনুঘটক। আর বিক্রিয়ার প্রথমে দেখলাম যে অনুঘটকের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, MnO2 যেরকম দিয়েছিলাম ঠিক সেরকম MnO2 আমরা ফেরত পরে। আচ্ছা, অনুঘটকে কিভাবে ইউজ করবো আমরা, এর আগে বলছিলাম যে একটা কাগজের টুকরো উদাহরণ দিচ্ছিলাম, যে পোড়ানোর জন্য কাগজের টুকরোটা যদি আগুনে পোড়াতে চাই, তাহলে সেটাকে সোজা হবে স্মুথ শার্ট করে একদম ঠিকভাবে আমরা আগুনে ফেলবো, তাড়াতাড়ি পড়ে যাবে ওটা। আর যদি জল করে ফেলি তাহলে পুড়তে দেরি হবে না। কি না এরিয়া, ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল ডিপেন্ড করে, যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে সেটা পুড়তে বা বিক্রিয়া টেকবার খুব তাড়াতাড়ি করে, বিক্রিয়া খুব তাড়াতাড়ি দেবে হয়। তাই যখন আমরা অনুঘটককে অবশ্যই কিভাবে ইউজ করব না, কিভাবে ইউজ করব, এদেরকে এইভাবে ইউজ করব, গুঁড়ো করে ইউজ করব, গুঁড়ো করে। যদি গুঁড়ো করি তাহলে একটা বড় দলা, এটা বড় দলা নিচ্ছে এইভাবে, এই যে এরিয়াটা, এটা এরিয়া আছে নির্দিষ্ট পার স্কয়ার, যদি গোল এটা পার স্কয়ার, ওকে। তো এটা যদি ভেঙে দিই ছোট ছোট টুকরে, তাহলে এখানে একটা পার স্কয়ার, এখানে একটা পার স্কয়ার, এখানে পার স্কয়ার, রেডিয়াস কমে গেছে অবশ্য, ঠিক আছে, কিন্তু এর এরিয়া তো নিশ্চয়ই বেড়ে যাচ্ছে না, অনেকগুলো এরকম ছোট 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 চূর্ণ চলে আসছে। তো যখন আমরা অনুঘটককে চূর্ণ বিচ্ছিন্ন করে ইউজ করব, তখন সে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন অংশগ্রহণ করবে এবং রিঅ্যাকশনটা কি স্পিড খুব তাড়াতাড়ি বাড়বে। আর যদি ওটাকে দলা হিসেবে ইউজ করি, বা এরকম একটা বড় কি দলা হিসেবে ইউজ করছি, ওটাকে বড় দলা, সেটা যেহেতু এর ক্ষেত্রফল এরিয়া, এর যে এরিয়া এটা অনেক কম, এই এরিয়া কমের কারণে রিঅ্যাকশন করতে দেরি হবে, অর্থাৎ রিঅ্যাকশনের ভেলোসিটি বাড়াতে একটু দেরি হবে এবং রিঅ্যাকশনটা কমপ্লিট হতে দেরি হবে। কারণ কি আমরা জানি কি না MnO2 রিঅ্যাকশনকে খুব তাড়াতাড়ি ঘটায়,
রিয়াকশন থেকে প্রোডাক্ট খুব তাড়াতাড়ি পরিণত করে, আর এর এরিয়া কি ভেরি বেশি, তাই অনুঘটককে সবসময় আমরা কি না গুঁড়ো করে ইউজ করবো। আচ্ছা, জৈব অনুঘটক, বললাম যে জীবদেহ থেকে যে অনুঘটক গুলো পাওয়া যায় তাকে জৈব অনুঘটক বলে। না, যে অনুঘটক জীবদেহে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে কিন্তু নিজে স্থায়ীভাবে কোনো পরিবর্তন হয় না। কোনো অনুঘটক পরিবর্তন হবে না, যা যেরম দেবো ও সেরম থাকবে, কোনোদিন চেঞ্জ হবে না। ও জাস্ট ওর কাজ কি, অনুঘটকের কাজই হচ্ছে কি রিয়াকশনের গতিবেগ বাড়ানো বা গতিবেগ কমানো, রিয়াকশনকে তাড়াতাড়ি প্রোডাক্টে পরিণত করা বা রিয়াকশনকে প্রোডাক্টে পরিণত হতে কি না দেরি করা, এটাই কাজ। ও নিজে কোনোদিন পরিবর্তন হবে না, তাকে জৈব অনুঘটক বলে। জৈব অনুঘটককে সাধারণভাবে এনজাইম বলে। ক্যাটালিস্ট যখন জীবদেহ সেটাকে পাওয়া যাবে সেটাকে কিনা এনজাইম বা জৈব অনুঘটক বলে। এই জৈব অনুঘটকগুলো সাধারণত প্রোটিন জাতীয় হয়। ডিএনএ আরএনএ আমরা পড়েছি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ পুরো নাম হচ্ছে কিনা রাইবোনিউক্লিক অ্যাসিড। না, একমাত্র অনুঘটক যেটা জীবদেহে পাওয়া যায়, রাইবোনিউক্লিক একটা অনুঘটক পাওয়া যায়, সেটা হচ্ছে কি প্রোটিন জাতীয় না। বাকি সব অনুঘটকই কি না প্রোটিন জাতীয়, মানে এদের প্রকৃতি কি না প্রোটিন টাইপের হয়, মানে এরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। প্রোটিনের গঠনগত ইউনিট কি অ্যামাইনো অ্যাসিড, তো প্রত্যেকটা জৈব অনুঘটক কি না অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। নেক্সট কি বলছে, একটা টেস্ট টিউবে অল্প পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণের সমপরিমাণ জল মিশিয়ে নেওয়া হলো, বুদবুদ বেরোনোর হার খুবই কম। আচ্ছা, এমএনও2 তখন ইউজ করা হয়নি। আচ্ছা, রিঅ্যাকশন দেখালাম তো আমি। এখানে যখন এমএনও2 ইউজ করা হবে না তখন দেরি হবে রিঅ্যাকশনটা করতে, আর যখন এমএনও2 ইউজ হবে তখন রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি হবে, ওটা লেখা আছে এখানে জাস্ট। ক্যাটালিজ, ক্যাটালিজ একটা এনজাইম যেটা জীবদেহে পাওয়া যায়। ওটা কি করে না H2O2, H2O2 কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই একটা বিষাক্ত পদার্থ, তাই H2 হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। চোখে যদি পড়ে চোখ অনেক সময় অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমরা বাড়িতে রিঅ্যাকশন কেউ করবো না, বাড়িতে এই H2O কে নিয়ে রিঅ্যাকশন কেউ করবো না, তাহলে কি সমস্যা হতে পারে। তাই H2O আমাদের শরীরের পক্ষে কি একটা ক্ষতিকর পদার্থ, এটা পয়জন টাইপের, মানে বিষ জাতীয় পদার্থ, এটা একটা বিষ জাতীয়। H2, হ্যাঁ H2O2, H2O না, H2O না, H2O হচ্ছে কি জল। H2O2 যেটা হাইড্রোজেন পারঅক্সাইড, দুটো অক্সিজেন আছে দেখো এখানে, হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন থাকলে কি সেটা জল, আর দুটো অক্সিজেন থাকলে কি না হাইড্রোজেন পারঅক্সাইড। যাই হোক, হাইড্রোজেন পারঅক্সাইড, এটা ক্যাটালাইজ নামে একটা উৎসেচক পাওয়া যায়। সেটা কোথায় না লিভারে পাওয়া যায়, লিভার মেটে বলে যেটাকে, যেটা খাওয়া দেখবে বাড়িতে মুরগির চিকেনের যে মেটেগুলো হয়, তো খেতে ভালো লাগে, অনেকে খুব ফেভারিট থাকে। তো ওই মেটে থেকে কি একটা এনজাইম থাকে ক্যাটালিজ, ওই ক্যাটালিজ কি করে না H2O2 কে ভেঙে H2O আর O2 তে পরিণত করে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে সিদ্ধ মেটে যেটা রান্না করা সেই মেটেতে কিন্তু ক্যাটালিজ উৎসেচকটা নষ্ট হয়ে যায়। ক্যাটালিজ উৎসেচকটা বা ক্যাটালিজ এনজাইমটা, এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক, হ্যাঁ, ক্যাটালিজ এনজাইমটা নষ্ট হয়ে যায়। মেটে বা লিভারে ক্যাটালিজ থাকে, তাই এই নিয়ে পরীক্ষা করে দেখা সম্ভব। যদি মেটে নিয়ে কেউ যদি পরীক্ষা করে, যদি লিভার নিয়ে কেউ পরীক্ষা করে, তাহলে তাকে কাঁচা মেটে নিতে হবে বা কাঁচা লিভার নিতে হবে, কারণ সেদ্ধ করলে ওই ক্যাটালিজ যে এনজাইম থাকে ওর মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। তো ক্যাটালিজ কি করে H2O2 কে ভেঙে সেম কাজ করে, অ্যাকচুয়ালি MnO2 কাজটা করে, কারণ MnO2 হচ্ছে কি ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে কি না অজৈব ওটা, আর ক্যাটালিজ কি জৈব, এটা এনজাইম আর ওটা হচ্ছে কি ক্যাটালিস্ট অনুঘটক। জৈব অনুঘটক, এটা জৈব অনুঘটক হচ্ছে কি ক্যাটালিজ, আর অজৈব অনুঘটক হচ্ছে কি না MnO2, এটাকে বলো এনজাইম আর ওটাকে বলো কি ক্যাটালিস্ট, ক্যাটালিজ। ইউরিয়া, আচ্ছা এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। অ্যাকচুয়ালি ইউরিয়াকে এভাবে লেখা হয় NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, ইউরিয়া। ইউরিয়া, তো এটাকে দুটো NH2 আছে এখানে, তাই CO NH2 হোল টু দিয়ে লেখা হয়, এটাকে কোনো ব্যাপার না, সেম জিনিস, এটা NH2। তো আমাদের আমরা দেখবে রাস্তায় যে প্রসাবগার থাকে না, অনেকে পাবলিক টয়লেট থাকে বা রাস্তায়, এখন তো ইন্ডিয়াতে তো আমরা সবাই জানি যে রাস্তা দাঁড়িয়ে জাস্ট
বের করে স্টার্ট করে দিলাম, বের করে প্রসাব করতে স্টার্ট করে দিলাম। তো দেখবে অনেক সময় রাস্তার ধার থেকে কিনা একটা ঝাঁঝালো গন্ধ আসে না? আমরা তো সবাই জানি আমাদের মূত্রে কি থাকে, ইউরিয়া থাকে। 26% থাকে কিন্তু ইউরিয়া, হ্যাঁ, মানে 100 গ্রাম যদি আমাদের মূত্র হয় তাহলে ওর মধ্যে কি 26 গ্রাম ইউরিয়া থাকবে, 26%। তো ওই ইউরিয়া আমাদের যেখানে ইউরিয়া ত্যাগ করছি, বাট ঝাঁঝালো গন্ধ করতে গেছে, ইউরিয়া কিন্তু ঝাঁঝালো গন্ধ হয় না, তো একটু জাস্ট অন্য টাইপের একটু গন্ধ হয়, কিন্তু ইউরিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় না। কিন্তু ইউরিয়া ত্যাগ করছি বাট ঝাঁঝালো গন্ধ করতে আসছে। হ্যাঁ, ইউরিয়াজ নামে একটা উৎসেচক হয়, এনজাইম, জীব দেহে পাওয়া যায়। ব্যাকটেরিয়াও কিন্তু একটা জীব, ওটাও কিন্তু আর ব্যাকটেরিয়া যেহেতু একটা জীব, তো ব্যাকটেরিয়া দেহ থেকে যে এনজাইম গুলো পাবো সেগুলো কিন্তু এনজাইম বলবো আমরা, এনজাইম, ও কিন্তু ক্যাটালিস্ট বলবো না, মানে জৈব গুলো, মানে জীব দেহ থেকে পাচ্ছি, যেহেতু ব্যাকটেরিয়া একটা জীব তো না ওখানে। তো ব্যাকটেরিয়ার দেহে কিছু কিছু ব্যাকটেরিয়া, অবশ্য সব ব্যাকটেরিয়া না, কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে কিনা ইউরিয়াজ নামে একটা এনজাইম থাকে, সেটা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়ায় পরিণত করে দেয়। CONH2 CONH2 ইউরিয়াজ, UREA, URAG বা URASC, যা তুমি লেখা যেতে পারে, এটা ইউরিয়াজ। ইউরিয়াজ নামে একটা এনজাইম, সেটা কি করে না, ভেঙে NH3 তে পরিণত করে দেয়। NH2 না, এটা NH3 হবে, NH3 একে ভেঙে, ইউরিয়াকে ভেঙে NH3 তে পরিণত করে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। হ্যাঁ, তো এই অ্যামোনিয়া যেহেতু ব্যাকটেরিয়া শরীরে ইউরিয়াজ নামে একটা এনজাইম থাকে, যেটা ভেঙে ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া পরিণত করে দেয়। আর এই কারণেই পাবলিক টয়লেট থেকে বা রাস্তার ধার থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসে, আর আমরা ইউরিয়া ত্যাগ করা সত্ত্বেও আমাদের মূত্র থেকে অ্যামোনিয়া গন্ধ আসে এই কারণে, কারণ ইউরিয়াজ এনজাইমটা এমন ইউরিয়াজ যে এনজাইম, সেটা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া পরিণত করে। আর নাম থেকে বোঝা যাচ্ছে যে কাকে ভাঙবে। যদি প্রোটিয়েজ থাকে তাহলে প্রোটিনকে ভাঙবে, যদি থাকে নিউক্লিয়েজ তাহলে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ কে ভাঙবে। যেহেতু ইউরিয়া আছে, মানে তুমি নাম শুনে বুঝতে পারবে যে ও কাকে ভাঙতে পারে। ইউরিয়েজ ইউরিয়াকে ভাঙবে, প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙবে, আর নিউক্লিয়াস কি নিউক্লিক অ্যাসিডও ভাঙবে। আচ্ছা, সরি, কি বলছে এটা? এটা তোমাদের একটা বই লাইন আছে, দেখো, যে খাবারে বিভিন্ন উপাদান, প্রোটিন, শর্করা, লিপিড হজম করতে নানান এনজাইম অপরিহার্য। বললাম না, প্রোটিন কি, প্রোটিয়েজ, শর্করা কি, গ্লুকোজ, গ্লুকোজ কি মানে গ্লুকএজ, এরকম এজ যুক্ত করে দিতে হবে ওখানে, জাস্ট গ্লুকোজের দেয় কি, ওটা চেঞ্জ করে এ করে দেয়, জাস্ট গ্লুকোজ। লিপিডকে ভাঙতে, লিপিডকে যে এনজাইমটা হয় সেটা কি, লাইপেজ হজম করতে এই এনজাইমগুলো সাহায্য করে। তোমাদের দেহে খাদ্য থেকে শক্তি তৈরি করতে, নতুন প্রোটিন তৈরি করতে, নতুন প্রোটিন তৈরি করতে। আচ্ছা, প্রোটিন আমাদের শরীরে গিয়ে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। প্রোটিন আমাদের শরীরে গিয়ে প্রোটিয়েজ নামক এনজাইমটা কি করে, আমরা প্রোটিন খেলাম তো, ডিমে যেন প্রোটিন থাকে, মাংসে প্রোটিন থাকে, সবকিছু প্রোটিন থাকে। প্রোটিন প্রায় সবকিছুতে থাকে, কম বেশি পরিমাণে, বেশি বা কম থাকে। তো প্রোটিন খাচ্ছি, তো প্রোটিনটা গিয়ে কি হবে, পেটে প্রোটিন থাকে, প্রোটিন থাকবে না, ওটা প্রোটিয়েজ এনজাইম কি করে, ওকে ভেঙে দেবে, ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। যে সেখান থেকে আমাদের বডিতে যে ধরনের প্রোটিন দরকার, ওই প্রোটিনটাকে ভেঙে যে ধরনের প্রোটিন দরকার সেই প্রোটিনটা আমাদের বডি তৈরি করবে। অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করবে। তাই লিখেছে নতুন প্রোটিন তৈরি করতে, ডিএনএ তৈরি করতে। ডিএনএ পুরো নাম কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কোষ পর্দার নানান প্রয়োজনীয় লিপিড তৈরি করতে। কোষ পর্দায় কি কোন ধরনের লিপিড থাকে বলো তোমরা? ফসফোলিপিড থাকে, আমি বলে দিলাম, যাও, ফসফোলিপিড থাকে, তোমরা এগুলো জীবন বিজ্ঞানে পড়েছো। আর কোষের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে এই ধরনের অনেক ধরনের এনজাইম লাগে। কত রকমের এনজাইম লাগে, মানে কত রকমের এনজাইম লাগে লিখেছে এটা, মানে অনেক ধরনের এনজাইম লাগে। আর এনজাইম ছাড়া কোনো কোষই বাঁচতে পারে না, কারণ যদি এনজাইম না থাকে তাহলে কোষ মারা যাবে। কারণ কোষের যে খাবার স্টার্চকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে এনজাইম সাহায্য করে, প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে কিনা এনজাইম, প্লাস কোষের যে ক্ষতিকারক পদার্থ সেগুলোকে নষ্ট করতে সাহায্য করে এনজাইম। তা এনজাইম খুবই অপরিহার্য একটা জিনিস। তো আজকে লেকচারে আমরা দেখলাম কি কি অনুঘটক দেখলাম, আর যে প্রভাবক ছিল সেগুলো দেখলাম, আর এনজাইম সম্বন্ধে দেখলাম। পরবর্তী লেকচারে তোমাদের আছে কিনা তাপগ্রাহী রিয়াকশন আর জারণ বিজারণের কিছু কনসেপ্ট দেখবো। ওকে, তাহলে ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের লেকচার আমি এখানে শেষ করছি, বাই। আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা ফলো করো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা ইংলিশ থেকে শুরু করে প্রত্যেক সাবজেক্ট, সায়েন্স প্লাস আর্টস গ্রুপ, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে।
তো স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। প্লাসে আমাদের স্কুলওয়ালা.info যেটা ওয়েবসাইট আছে, সেখানে ক্লাস নোট আপলোড করা হয় সেখান থেকে। ওখান থেকে তোমরা ক্লাস নোট এই যে পিপিটি যেটা আমি পড়লাম একদম সেম ডিটো নোট ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।